আমাদের হচ্ছে আজকের টপিক হচ্ছে সমীকরণ। ঠিক আছে, বা আপনাদেরকে টপিক মানে লিখে আছে হচ্ছে সরল সহ সমীকরণ আর কি। ঠিক আছে, যাই হোক, এটা আমরা সমীকরণই বলি। ঠিক আছে, সরল সহ সমীকরণ, কিছু জটিল সমীকরণও করবো, সমস্যা নেই। আমরা হচ্ছে সমীকরণ রিলেটেড ম্যাথ শুরু করি। তো এর আগে হচ্ছে আমরা এখানে এই কিছু জিনিস জানতে হবে আর কি। যেমন হচ্ছে চলক বা ভেরিয়েবল আর কি। তো ভেরিয়েবল মানে হচ্ছে আপনারা মানে জানেন, বাংলাটা জানেন আর কি, সেটা হচ্ছে পরিবর্তনশীল, তাই না? ভেরিয়েবল মানে হচ্ছে পরিবর্তনশীল। ভেরিয়েবল বাংলাতে যদি আমি বলি সেটা হচ্ছে পরিবর্তনশীল বা চেঞ্জেবল। ঠিক আছে। চলক, তো ম্যাথে চলক বলতে কি বোঝায়? যেমন আমি যদি এখানে একটা এই আচ্ছা, তাহলে এখানে দেখেন, আমি যদি একটা এক্সপ্রেশন লিখি যে 2x+3y, 2x+3y, তাহলে এখানে দেখেন এই যে এক্স আর ওয়াই গুলাকে আমরা চলক বলবো। কারণ হচ্ছে এই যে এক্স আর ওয়াই কে হচ্ছে আমরা কি বলবো? চলক বলবো। ঠিক আছে, এক্স আর ওয়াই। তো চলক মানে হচ্ছে পরিবর্তনশীল, মানে আহ এখানে পরিবর্তনশীল বলতে আমরা ম্যাথে যেটা বুঝি সেটা হচ্ছে এই যার মান পরিবর্তন হয়। মানে চলক হচ্ছে এমন একটা জিনিস যার মান হচ্ছে কি হয়, পরিবর্তন হয়। যেমন আপনি এখানে তো এই জন্য এখানে এক্স আর ওয়াই, আপনি এক্স এর বিভিন্ন মানের জন্য, যেমন আমি যদি এটাকে এই মানে ফাংশন অফ এক্স কমা ওয়াই ধরি, মানে এক্স আর ওয়াই, অর্থাৎ এখানে চলক কি আছে, এক্স আর ওয়াই। ঠিক আছে, চলক হচ্ছে এক্স আর ওয়াই আছে, তো এই জন্য আমি ফাংশন অফ এক্স আর ওয়াই লিখলাম। তো আপনি এখানে এক্স আর ওয়াই এর বিভিন্ন মানের জন্য এই এফ এর মান হচ্ছে বিভিন্ন রকম পাবেন। ধরুন x=1, তারপর হচ্ছে y= যদি আপনি -1 নেন, তাহলে একরকম মান পাবেন। ঠিক আছে, এফ এর একরকম মান পাবেন। আবার x= মনে করেন 0, y সমান হচ্ছে ধরেন 2, তখন হচ্ছে আপনি কি এফ এর অন্যরকম একটা মান পাবেন। অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে কি, যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে মানে যাদের মান পরিবর্তনশীল, অর্থাৎ আপনি বিভিন্ন মানের জন্য বিভিন্ন মান পাবেন। বিভিন্ন মানের জন্য এফ এর কি বিভিন্ন মান পাবেন। ঠিক আছে, কিন্তু আমরা ধরেন আপনার কাছে মনে করেন যে 2 টাকা আছে, আপনার কাছে মনে করেন যে 2 টাকা আছে। এখন এই 2 টাকা আছে বলতে কি আমি কখনো বুঝি যে 3 টাকা আছে বা 5 টাকা আছে? 2 টাকা বলতে তো আমি 2 টাকাকে বুঝি, তাই না? মানে এটা অপরিবর্তনশীল। তো এই জন্য হচ্ছে আমরা এই দুই গুলাকে বলবো যে ধ্রুবক। 2, 3, যে আমরা যে ন্যাচারাল নাম্বার গুলা বা হচ্ছে এই যে সংখ্যা গুলা বলি, সেগুলো হচ্ছে আমরা কি বলবো, সেগুলো হচ্ছে ধ্রুবক বলবো। ধ্রুবক মানে হচ্ছে যেটা চেঞ্জ হয় না, এই যে ধ্রুবক। তো ধ্রুবক মানে হচ্ছে কি, এই যে আমরা 1, 2, 3, 4 এগুলো হিসাব করি, এগুলো হচ্ছে আমরা হচ্ছে কি বলবো, ধ্রুবক বলবো। ঠিক আছে, এগুলো হচ্ছে ধ্রুবক। মানে এগুলা দুই বলতে আমি 2 কে বুঝি, 100 বলতে 100 কে বুঝি, তাই না? 100 কে বুঝি। তো যে জিনিসগুলো হচ্ছে অপরিবর্তনশীল সেগুলো হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। আর চলক হচ্ছে কি যাদের মান হচ্ছে কি পরিবর্তনশীল। তো নর্মালি আমরা ম্যাথের মধ্যে ওই যে এক্স ওয়াই জেড এগুলাকে আমরা কি বলি, চলক বলি। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে কি সহগ ও ঘাত। যেমন একটু আগে আমি যে এক্সপ্রেশনটা লিখছিলাম যে 2x+3y, তো এখন যদি আমি আপনাকে বলি এক্স এক্স এর এখানে এক্স এর সহগ ও ঘাত কত, এক্স এর সহগ ও ঘাত কত? দেখি কে কে বলতে পারবেন যে এক্স এর সহগ ও ঘাত কত। আচ্ছা, তো সবাই পারতেছে। সবাই পারতেছি আমরা। ঠিক আছে, তাহলে তো সবাই পারি। তাহলে এখানে এক্স এর সহগ হচ্ছে কত, এক্স এর সাথে সামনে যেটা থাকবে এটা 2, আর ঘাত হচ্ছে আসলে মূলত হচ্ছে কি পাওয়ার। আর আমরা আসলে এখানে ম্যাথে এক্সপোনেন্ট বলি আর কি। ঠিক আছে, বা যেমন হচ্ছে আপনারা হয়তো এরকম দেখছেন যে যেমন x⁴n, বা হচ্ছে আহ, হ্যাঁ, তো এরকম গুলোকে আমরা এক্সপোনেনশিয়াল ফাংশন বলি আর কি। যেমন হচ্ছে x² বা x³। ঠিক আছে, এগুলোকে হচ্ছে আমরা এক্সপোনেন্ট বলি। ঠিক আছে, এগুলোকে হচ্ছে আমরা এক্সপোনেন্ট বলি, বা হচ্ছে আমরা হচ্ছে পাওয়ার বলি। ঠিক আছে, যে এক্স এর পাওয়ার কত। যেমন এখানে ওয়াই এর পাওয়ারও কত, 1, এক্স এর পাওয়ারও কত, 1। ঠিক আছে, তো এখানে এই এক্স এর ঘাত কত, তাইলে হচ্ছে 1 হবে। ঠিক আছে। আচ্ছা, তো আমরা এগুলা জানি। এরপর হচ্ছে দেখেন রাশি ও সমীকরণ, যেহেতু সমীকরণ পড়তে আসে তো রাশিটাই হচ্ছে কি, যেমন আমি একটু আগে কি লিখছি যে 2x+3y, 2x+3, এখানে কিন্তু বাম পক্ষ ডান পক্ষ মানে কিছু নেই, একটা জিনিস আছে। ঠিক আছে, তো এটাকে হচ্ছে আমরা শুধু হচ্ছে কি একটা রাশি বলবো। কিন্তু এখন যদি আমি সমীকরণ বলি, তাইলে হচ্ছে কি এটার 2x+3y ইকুয়াল, একটা ইকুয়াল সাইন থাকবে। সমীকরণের ক্ষেত্রে কি থাকবে, একটা ইকুয়াল সাইন থাকবে, অবশ্যই একটা ইকুয়াল সাইন থাকবে। তো এখানে যে কোনো কিছু হতে পারে, সেটা 0 হতে পারে, বা ধরেন x² হতে পারে, বা হচ্ছে কি ধরেন এই 3x - 2y, মানে অনেক কিছু হতে পারে। ঠিক আছে,
এখানে যা ইচ্ছা তা হতে পারে, 0 হতে পারে, অথবা হচ্ছে আপনার 2x+3y, আমি লিখলাম যে √5, কোনো সমস্যা নেই। মানে যা ইচ্ছা তা হতে পারে, কিন্তু কি থাকবে, একটা ইকুয়াল সাইন থাকবে, তাইলে হচ্ছে আমরা কি বলবো, সেটাকে সমীকরণ বলবো। বা এবার বলা যায় যে দুটি রাশির মাঝখানে যদি একটা ইকুয়াল সাইন দেন, তাহলে সেটাই কি হয়ে যাবে, সমীকরণ হয়ে যাবে। দুটি রাশির মাঝখানে যদি একটা ইকুয়াল সাইন থাকে, তাহলে সেটা কি হয়ে যাবে, সমীকরণ হয়ে যাবে। তাহলে সমীকরণ হচ্ছে কি, বাম পক্ষ ডান পক্ষ এগুলো থাকবে, আর রাশিতে হচ্ছে থাকবে না, ঠিক আছে। রাশিতে শুধু একটা এক্সপ্রেশন থাকে, বা এটা এই জন্য আমরা এটাকে এক্সপ্রেশন বলি, আর সমীকরণকে ইকুয়েশন বলি। আচ্ছা, এরপর আপনারা মাঝে মাঝে হচ্ছে একটা কথা পাবেন, সেটা হচ্ছে অভেদ। সেটা হচ্ছে কি, অভেদ। অভেদটা কি, এই সমীকরণ আর অভেদের মধ্যে একটু পার্থক্য আছে। সমীকরণ আর অভেদের মধ্যে একটু পার্থক্য আছে, আমি একটু বলি। এটা হচ্ছে সমীকরণ, আর এদিকে হচ্ছে আমি অভেদটা বলি, অভেদ। দেখেন, একটা এক্সাম্পল দিলেই বুঝে যাবেন। ধরেন আমি এখানে লিখলাম 2x+3y সমান হচ্ছে x², এরকম একটা দিলাম, ঠিক আছে। আর এখানে দিলাম, আমরা তো কি জানি, x+y² সমান হচ্ছে কি স্কোয়ার প্লাস 2ab+b²। আচ্ছা, এখানে দেখেন দেখেন এখানে এক্স এর, অর্থাৎ বাম পক্ষে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত, এক্স আর ওয়াই এর, আমি এক্স আর, আচ্ছা এখানে, হ্যাঁ এক্স আর ওয়াই যাই হোক, বাম পক্ষে এক্স এবং ওয়াই এর সর্বোচ্চ পাওয়ার কত দেখা যাচ্ছে, এক্স এবং ওয়াই এর সর্বোচ্চ ঘাত কত দেখা যাচ্ছে, এক। কিন্তু অর্থাৎ চলকের ঘাত হচ্ছে কত দেখা যাচ্ছে, এক। পদ, পদ মানে বুঝি নাই, পদ, পদ তো মানে এটা একটা পদ, এটা একটা পদ। পদ কি আমি বুঝি নাই আপনার প্রশ্নটা, আচ্ছা যাই হোক। এখানে এক্স এবং ওয়াই এর সর্বোচ্চ ঘাত কত, পাওয়ার কত হচ্ছে এক। আবার এই দিকে হচ্ছে এক্স এর সর্বোচ্চ, অর্থাৎ চলকের সর্বোচ্চ পাওয়ার কত, দুই। চলকের সর্বোচ্চ পাওয়ার কত, দুই। এখানে দেখেন, এদিকে পাওয়ার হচ্ছে এক, এদিকে দুই। তো অর্থাৎ ইকুয়াল সাইন থাকলে, বাম পক্ষ ডান পক্ষ থাকলে যেমনি থাকুক, এগুলোকে আমরা সমীকরণ বলবো। কিন্তু আমি যদি এইখানে লিখতাম এরকম, যে 2x+3y সমান x², এটা কিন্তু অবেদ নয়, এটা অবেদ নয়। এর কারণ হচ্ছে, এখানে দেখেন, এখানে পাওয়ার হচ্ছে চলকের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এক, কিন্তু এইদিকে হচ্ছে কত, দুই। তার মানে, অর্থাৎ এইখানে চলকের যত ঘাত থাকতে হবে, এইদিকে অর্থাৎ বাম পক্ষে যত ঘাত, ডান পক্ষ কি চলকের ঘাত তত হতে হবে, ঠিক আছে। অর্থাৎ এটা যত মাত্রার এদিকে যত মাত্রার একটা রাশি থাকবে, ডান পক্ষ তত মাত্রার একটা রাশি থাকতে হবে, তাইলে হচ্ছে আমরা অভেদ বলবো। এই জন্য হচ্ছে আমরা কি, ওই যে এই বীজগাণিতিক যত সূত্র আছে সেগুলোকে হচ্ছে আমরা অভেদ বলি। বীজগাণিতিক যত সূত্র আছে সেগুলো হচ্ছে আমরা অভেদ বলি। তাইলে অভেদ হচ্ছে কি, অভেদ অবশ্যই একটা সমীকরণ। মানে সকল অভেদই হচ্ছে সমীকরণ, কিন্তু সকল সমীকরণ অভেদ নয়। অভেদ হতে হলে কি হতে হবে, চলকের মাত্রা, অর্থাৎ পাওয়ার গুলো কি থাকতে হবে, চলকের ঘাত সম্বলিত এগুলো হচ্ছে কি হতে হবে, সমান হতে হবে। যে এদিকে যদি চলকের সর্বোচ্চ পাওয়ার যদি দুই থাকে, ওইদিকেও দুই থাকতে হবে। অর্থাৎ এদিকে যদি x² + y² থাকে, এদিকেও x²+2y, মানে এরকম থাকতে হবে। অর্থাৎ এখানে দেখেন, এখানে কোন একটা চলকের হচ্ছে কি সর্বোচ্চ পাওয়ার দুই আছে, এখানে কত আছে, দুই আছে, ঠিক আছে। বা এখানে হচ্ছে আমি, এই যে দেখেন এক্স ওয়াই দিলাম, এখানে এক্স ওয়াই দিলাম, দেখেন এখানে এক্স ওয়াই দিলাম। তাহলে এখানে মানে এটা কোন একটা জিনিস আর কি, বা এখানে আমি একটা দুই দিয়ে দিলাম, সমস্যা নেই। আরো হচ্ছে একটু ব্যতিক্রম করে দিই, এখানে x², আর এখানে হচ্ছে 2x² দিলাম। এখানেও কিন্তু আপনার কি হবে, এটা একটা অভেদ বলা যাবে, কারণ এখানে চলকের সর্বোচ্চ পাওয়ার কত, দুই। এখন আপনি বলতে পারবেন যে ভাইয়া এখানে তো দুই না, এখানে তো কি না, দুই না। কিন্তু এখানে দুই না হলে এটার এক, এটার এক, দুইটা মিলে কিন্তু আমরা যদিও যোগ করতে পারবো না, কিন্তু দুইটা মিলে দুই কিন্তু আমাকে দেখাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ এবার মনে রাখবেন যে পাওয়ার গুলা, মানে কি জানি ঘাত গুলা হচ্ছে সমান থাকতে হবে, এটা হচ্ছে মেইন কথা, ঠিক আছে। মাত্রা, এটাকে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা অন্তরীকরণ হচ্ছে মাত্রা বলি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই জিনিসটা মনে রাখবেন, তাহলে হচ্ছে সকল অভেদই হচ্ছে সমীকরণ, কিন্তু সকল সমীকরণ অভেদ নয়, ঠিক আছে, এটা মনে রাখবেন। আচ্ছা, এরপরে দেখেন একঘাত বিশিষ্ট সমীকরণ। একঘাত বিশিষ্ট সমীকরণ হচ্ছে আমরা, আচ্ছা একঘাত বিশিষ্ট সমীকরণ হচ্ছে দেখেন, একঘাত বিশিষ্ট সমীকরণ, এটাকে আমরা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল, ঠিক আছে, একমাত্রার সমীকরণ বলি। আবার এটার আরেকটা নাম হচ্ছে কি লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার মানে লিনিয়ার কথার মধ্যে কি লুকায়িত আছে, লাইন কথাটা লুকায়িত আছে। লিনিয়ার কথার মধ্যে কি লুকায়িত আছে, লাইন। এই লাইন মানে হচ্ছে কি রেখা বা সরল রেখা, ঠিক আছে। এই লাইন কথা মানে হচ্ছে কি একটা রেখা, অর্থাৎ একটা স্ট্রেট লাইন, ঠিক আছে, একটা স্ট্রেট লাইন বোঝাচ্ছে। আচ্ছা, তো একঘাত বিশিষ্ট সমীকরণ গুলোকে আমরা মূলত হচ্ছে সরল রেখা বলি। একঘাত বিশিষ্ট সমীকরণ যেগুলো, এগুলাকে আপনি যদি একটা গ্রাফে রিপ্রেজেন্ট করেন, আপনি যদি একটা গ্রাফে অঙ্কন করেন, এক্স এবং ওয়াই, মানে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান বের করেন,
এরপর সেটাকে যদি গ্রাফে ড্র করেন তাহলে হচ্ছে একটা সরল রেখা পাবেন। তাহলে এই জন্য হচ্ছে আমরা এগুলাকে কি বলি, লিনিয়ার ইকুয়েশনও বলা যায়। যেমন হচ্ছে দেখেন, ধরেন এটা কোন একটা সমীকরণ, এটা কোন একটা সমীকরণ, ঠিক আছে। এখন আপনাকে বলছে এটা কি সরল রেখা নাকি মানে এটা কি সরল রেখা কিনা, ঠিক আছে। তো আপনি বা এই সমীকরণটি বা আমি যদি প্রশ্ন করি যে সমীকরণটি কি নির্দেশ করে, সমীকরণটি কি নির্দেশ করে, সমীকরণটি কি নির্দেশ করে, সমীকরণটি কি নির্দেশ করে। ধরুন আমি অপশনে দিলাম যে আপনাকে কতে, মানে এটা একটা বৃত্ত, হতে দিলাম সরল রেখা, ঠিক আছে, গতে দিলাম বা অন্য আরো কিছু, ঠিক আছে, পরাবৃত্ত উপবৃত্ত। আচ্ছা, তাহলে এটা কি নির্দেশ করে? তাহলে ভাই কোন একটি সমীকরণের ঘাত বের করার কৌশলটা একটু বলেন। না, ঘাত তো হচ্ছে আপনাকে দেওয়াই থাকবে, এটা কত মাত্রার সমীকরণ, ধরেন 5x²। তো পাওয়ার হচ্ছে উপরে যেটা থাকবে ওটাকে আমরা পাওয়ার বলি আর কি, বা ঘাত বলি। এক্স এর উপরে যত থাকবে, ধরেন এখানে এক আছে তাহলে এটা এক মাত্রা, ধরেন ওয়াই হচ্ছে ওয়াই এর উপরে এক আছে তাহলে এটা এক মাত্রাই। পাওয়ার তো হচ্ছে এক্স ওয়াই এর পাওয়ারটাকে বোঝায় ঘাত। আচ্ছা হ্যাঁ, ঘাত মানে হচ্ছে পাওয়ার আর কি। আচ্ছা দেখেন, এখানে বলছে যে কি সমীকরণটি কি নির্দেশ করে। তাহলে এখানে কিছু কিছু নির্দেশনা দেখেন, মানে চলকের সর্বোচ্চ পাওয়ার, সর্বোচ্চ পাওয়ার বা ঘাত যদি, চলকের সর্বোচ্চ পাওয়ার বা ঘাত যদি ওয়ান হয়, ওয়ান হয় বলতে একেবারে পজিটিভ ওয়ান, ঠিক আছে। ওয়ান হয় বলতে কি একেবারে পজিটিভ ওয়ান, মানে এক থেকে মাইনাসও না, অন্য কিছু না। চলকের সর্বোচ্চ পাওয়ার বা ঘাত যদি +1 হয় তাহলে হচ্ছে কি নির্দেশ করবে, তাহলে সরলরেখা বা রেখা নির্দেশ করবে। সরলরেখা যে কথা, রেখা কথা, সরলরেখা নির্দেশ করবে, ঠিক আছে। এটাই হচ্ছে মেইন কন্ডিশন। তো চলক মানে কি এক্স ওয়াই, এগুলোর পাওয়ার হচ্ছে কি সর্বোচ্চ এক থাকবে। যেমন এখানে সর্বোচ্চ পাওয়ার কত, এটার এক, এটারও কত এক। তার মানে এটা কি নির্দেশ করবে, সরলরেখা নির্দেশ করবে, সরলরেখা নির্দেশ করবে। তাইলে এখন একটু ঘুরে ফেঁসাই দিই, যদি বলি যে খেয়াল করেন y = 1/x, y = 1/x, y = 1/x, এটি কি সরলরেখা কিনা বলেন, এটি কি সরলরেখা, এটি কি রেখা, এটি রেখা না। কেন? কারণ এটা আমরা লিখতে পারি y = 1/x, যে কথা x−1 এর কথা। দেখেন এখানে একটা চলকের পাওয়ার কত হয়ে গেছে, -1 হয়ে গেছে, চলকের পাওয়ার -1 হয়ে গেছে, ঠিক আছে। এই জন্য হচ্ছে এটা কি না, সরল রেখা না। আবার এটাকে যদি আপনি এইভাবে করেন যে x y = 1, x y = 1, তাহলে দেখেন মানে যদিও হচ্ছে কি মানে এক্স আলাদা জিনিস, ওয়াইও একটা আলাদা জিনিস, কিন্তু এগুলো তো চলক। মানে যদিও দুটার উপর এখানে দেখেন গুণ আকার আছে, মানে এক এক করে আছে, কিন্তু মানে দুইটা মিলে যেহেতু মানে একত্রে আছে, তার মানে দুইটা মিলে তো কি হয়, দুইটা মিলে কি হয়, দুই হয়ে যাচ্ছে। যদি আমরা এটা যোগ করতে পারবো না, কিন্তু হচ্ছে কি মনে মনে এখানে কত, দুইটা চলকের মাথায় এক এক করে আছে, দুটা যেহেতু জোড়া লাগানো আছে, তার মানে হচ্ছে এখানে দুই আছে, অর্থাৎ এটা কি হয়ে যাবে, একটা বক্ররেখা হয়ে যাবে, এটা হয়ে যাবে একটা বক্ররেখা। তো এটার গ্রাফ যদি অঙ্কন করেন দেখবেন গ্রাফটা হচ্ছে অনেক সুন্দর একটা গ্রাফ আর কি। এটা হচ্ছে এরকম গ্রাফ, অর্থাৎ এটা কখনো হচ্ছে কি অক্ষদ্বয়কে ছেদ করবে না আর কি, কখনো অক্ষদ্বয় এরকম একটা গ্রাফ পাবেন, ঠিক আছে, একটা অসীম তটের এই ইয়ে পাবেন। আচ্ছা, তাহলে বোঝা গেছে। আবার হচ্ছে বা ধরেন x−1, আচ্ছা যাই হোক, তাহলে হচ্ছে পারবেন আপনারা, পারবেন, অর্থাৎ সর্বোচ্চ পাওয়ার একই হতে হবে। কোনটা বুঝেন নাই, মানে হচ্ছে চলকের পাওয়ার দেখেন, মানে সরলরেখা কখন হবে, ঘাত যদি কি হয় +1, এই ছাড়া অন্য কিছু না, এই ছাড়া অন্য কিছু না। যেমন এখানে x এর পাওয়ার কত -1 হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে কি, তাহলে হচ্ছে কি মানে এ চলকের পাওয়ার যেহেতু এটা নেগেটিভ, তার মানে এটা হবে না, ঠিক আছে। বা x y = 1 এরকম আছে, তাহলে এটাই হবে না, এটা হয়ে যাবে কি বক্ররেখা হয়ে যাবে। অর্থাৎ চলকের চলকের ঘাত যদি এক থেকে বেশি হয়, এক থেকে বেশি হয়, তাহলে সেটি হয়ে যাবে কি, তাহলে বক্ররেখা পাবেন, তাহলে হচ্ছে বক্ররেখা হবে, তাহলে বক্ররেখা হবে। এখন বক্ররেখাগুলো কি কি, যেমন বৃত্ত আছে, ঠিক আছে, তারপর হচ্ছে কি আছে, এই যে পরাবৃত্ত আছে, তাই না, তারপরে কি আছে, এই যে অধিবৃত্ত আছে, এরপর হচ্ছে আপনার কি আছে, যে উপবৃত্ত আছে, ঠিক আছে, এরকম অনেক ধরনের বক্ররেখা আছে, বুঝে আসছো। আবার এই যে এটা একটা বক্ররেখা, ঠিক আছে, এরকম বক্ররেখা পাবেন। অর্থাৎ চলকের ঘাত যদি কি একের চেয়ে বেশি হয় তাহলে আমরা কি পাবো, বক্ররেখা পাবো। এটা হচ্ছে মেন কথা। আচ্ছা এখন দেখেন একঘাত বিশিষ্ট সমীকরণের, হ্যাঁ এটা বলছি, দেখেন আমি বলছি যে চলকের পাওয়ার হচ্ছে সর্বোচ্চ এক হতে হবে, এক হলেই সরল রেখা, আদারওয়াইজ বক্ররেখা। তো এখন চলকের সর্বোচ্চ ঘাত যদি এক থেকে বেশি হয় বা হচ্ছে -1 -2 এরকম যদি হাবিজাবি হয়, তাহলে সেগুলো হচ্ছে আপনাকে বক্ররেখা নির্দেশ করবে। তো
তো বক্ররেখাগুলো কি কি, এই যে যেমন বৃত্ত আছে, পরাবৃত্ত আছে, তারপর এটাকে আমরা কি বলি, অধিবৃত্ত বলি, এটাকে উপবৃত্ত বলি, ঠিক আছে। যাই হোক, এগুলো আপনাদের জানার দরকার নাই। তো মনে করবেন যে কি, চলকের ঘাত যদি 1 থেকে বেশি হয় সেটা বক্ররেখা হয়ে যাবে। এক হলো হচ্ছে কি সরল রেখা, চলকের সর্বোচ্চ পাওয়ার সরল রেখা। চলকের পাওয়ার 0 হলে, 0 হলে আর কি হবে, 0 হলে তো 1 হয়ে যাবে, 0 হলে তো 1 হয়ে যাবে, 0 হলে সেটা একটা ধ্রুবকে পরিণত হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান, একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান। তো যদি এগুলো আপনারা ক্লাস 8 9 10-এ করছেন, একঘাত বিশিষ্ট সমীকরণের সমাধান। তো এখন হচ্ছে আমরা একটা এই ম্যাথ দিয়ে শুরু করি, ম্যাথ দিয়ে শুরু করি সমীকরণ জোটের সমাধান। তো আপনারা পরীক্ষার হলে এমসিকিউতে তো আর হচ্ছে সমীকরণ সমাধান করবেন না, অপশন টেস্ট দিয়ে করে ফেলবেন। তারপর আমরা এখানে শিখি যে সমীকরণ কিভাবে সমাধান করে। তো এখানে দেখেন এই কোয়েশ্চেনটাকে আমি কি লিখতে পারি, যে 3x - 7y + 10 = 0। অনেক সময় টেনটাকে হচ্ছে আপনারা ডান দিকেও দেয়, পরীক্ষার হলে অনেক সময় ডান দিকেও নিয়ে যায়, সমস্যা নেই, ডান দিকে গেলে -10 হবে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর এটাকে যদি আমরা একটু সাজায় লিখি তাহলে হবে -2x + y - 3 = 0। অর্থাৎ এক্স ওয়াই গুলো আমরা মিল রেখে লিখলাম, ঠিক আছে। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন হচ্ছে আমরা যে পদ্ধতিতে সমীকরণ জোটের সমাধান করব, সবচেয়ে ভালো ওই হচ্ছে অপনয়ন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, ঠিক আছে। তো প্রতিস্থাপন বা বজ্র গুণন করার দরকার নেই, আপনার হচ্ছে অপনয়ন পদ্ধতিতে করবেন। এই অপনয়ন পদ্ধতি হচ্ছে আমরা এক্স ওয়াইটা যে কোনো একটা অপসারণ করে ফেলি, যে কোনো একটাকে রিমুভ করে দিই। এখন আপনারা বলেন এখান থেকে এই দুটো ইকুয়েশনের মধ্যে কাকে রিমুভ করতে চান, কাকে রিমুভ করতে চান, এক্স নাকি ওয়াই? ওয়াই কে রিমুভ করতে চাই, ঠিক আছে, ওয়াই কে রিমুভ করতে চাই। এখন দেখেন ওয়াই কে রিমুভ করতে চান, তাহলে দেখেন এখন এক নঙে আছে মাইনাস, এক নঙে কি আছে -7y, আর 2 নঙে হচ্ছে কি +y। আপনি যে জিনিসটা রিমুভ করবেন, যে জিনিসটা রিমুভ করবেন, আমি এখানে একটা কথা লিখে দিই, যাকে রিমুভ করবেন, যাকে রিমুভ করবেন, আহ, সে সে যদি, যাকে রিমুভ করবেন সে যদি কি হয়, সেম সাইন হয়, মানে একই চিহ্ন বিশিষ্ট হয়, ধরেন এটাও মাইনাস এটাও মাইনাস, এটাও প্লাস এটাও প্লাস, যাকে রিমুভ করবেন সে যদি সেম সাইন হয়, তাহলে একটা ইকুয়েশন থেকে আরেকটা ইকুয়েশন বিয়োগ করবেন, একটা ইকুয়েশন থেকে আরেকটা ইকুয়েশন বিয়োগ করবেন, ঠিক আছে। আর একই হলে, সেম সাইন, হ্যাঁ, আর হচ্ছে ভিন্ন হলে, ঠিক আছে, একইটা তো আমি লিখছি। আর যদি হচ্ছে কি ভিন্ন সাইন হলে, ভিন্ন সাইন হলে হচ্ছে যোগ, যাকে রিমুভ করবেন সে যদি সেম সাইন হয়। এখন দেখেন এখানে কি সেম সাইন না, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে কি প্লাস, তাইলে হচ্ছে ভিন্ন। তো ভিন্ন সাইন হলে আমরা কি করব, যোগ করব, ভিন্ন সাইন হলে যোগ করব, ঠিক আছে। যাকে রিমুভ করবেন সে যদি সেম সাইন হয় তাহলে হচ্ছে বিয়োগ করবেন, আর ভিন্ন সাইন হলে হচ্ছে যোগ করব। তো এখন দেখেন আমরা ওয়াই কে রিমুভ করতে চাচ্ছি, তো ওয়াই কে রিমুভ করতে চাচ্ছি মানে কি, ওয়াই এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস, তাহলে আমরা যোগ করব। এখন যোগ করলে তো হচ্ছে না, এখানে দেখেন এখানে ওয়াই এর সহগ হচ্ছে 7 আর এখানে ওয়াই এর সহগ হচ্ছে 1। 1 নং ইকুয়েশনে ওয়াই এর সহগ ওয়াই এর সহগ হচ্ছে কত, মানে -7 আর কি, আর ওয়াই এর সহগ হচ্ছে কত, +1। তাহলে আমরা কি করব, এই বিপরীত জিনিস, অর্থাৎ 1 নং হচ্ছে 1 দ্বারা, 1 দ্বারা গুণ করা যায় কথা, না করা একই কথা। আর 2 নং হচ্ছে কত দ্বারা, 7 দ্বারা গুণ করে দিই, 2 নংকে 7 দ্বারা গুণ করে দিলে কি হবে, মানে এটা 7y হবে। এরপর আমরা 1 নং এর সাথে যোগ করে দিলে দেখা যাচ্ছে এখানে +7y, ওখানে -7y আছে, এটা কি হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ওয়াইটা রিমুভ হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি লিখবো, এই যে কথাটা লিখি, আমি কোয়েশ্চেনগুলো এখানে আবার লিখি, 3x - 7y + 10 = কত, 0। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। আর 2 নম্বরটা হচ্ছে -2x + y, তারপর হচ্ছে কত, -3, -3 = 0। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা কি করব, 1 নং এর সাথে 2 নংটা, 1 নং এর সাথে 2 নংটা যোগ করব, তবে 2 নং এর সাথে কি করতে হবে, 7 গুণ করতে হবে, ঠিক আছে। 2 নং এর সাথে 7 গুণ করতে হবে। তাহলে আমরা বাম পক্ষের গুলো বাম পক্ষে করি। তাহলে 1 নং এ কি আছে, 1 নং এ 3x মাইনাস, দেখেন 1 নংকে আমি কিন্তু কিছু দ্বারা গুণ করতেছি না, যেভাবে আছে এইভাবে। তাইলে হচ্ছে কি করব, এখানে হচ্ছে +10। এবার 2 নং হচ্ছে 7 দ্বারা গুণ করতেছি, তাহলে 7 দ্বারা গুণ করে কি করতেছি, এই যে যোগ, যোগ তো যোগ, যখন যোগ করবেন তখন হচ্ছে কি, মানে সাইন গুলো একই থেকে যাবে। তাহলে 7 দ্বারা এটাকে গুণ করে দিলে হচ্ছে -14x + 7y - 21।
আর এটারও এদিকে জিরো, এটারও এদিকে জিরো, তাহলে আলটিমেটলি জিরো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার দেখেন এই যে এটা প্লাসের 7y আর এটা হচ্ছে মাইনাসের 7y, ক্যান্সেল। আর এখানে থাইস এক্স আর এখানে হচ্ছে -14x, তাহলে কার ভ্যালু বেশি? মাইনাসের ভ্যালু বেশি, তাহলে -11x। আর এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে কত? -21, তাইলে হচ্ছে কার ভ্যালু বেশি? মাইনাসের, তাইলে হচ্ছে কত? -11 সমান হচ্ছে 0। এরপর হচ্ছে -11x ইকুয়াল টু, এই 11টা হচ্ছে ওইদিকে গেলে প্লাসের 11, তাহলে আমার এক্স ইকুয়াল টু কত আসবে? -1। এক্স ইকুয়াল টু আসবে -1। আচ্ছা, একজন বলছে যে এখানে 7 দ্বারা কেন গুণ করছে। এই যে আমি আপনাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে মানে যাকে রিমুভ করবেন, আমরা হচ্ছে ওয়াই কে রিমুভ করতে চাচ্ছি, ঠিক আছে? তো ওয়াই কে রিমুভ করতে গেলে মানে কিভাবে করব? আমি তো মানে শুধু যদি যোগ করে দিতাম যে 7y + y, তাহলে তো এটা ওয়াইটা রিমুভ হচ্ছে না। এই জন্য আমি যদি 2 নং এর সাথে দেখেন, এই যে 2 নং ইকুয়েশনের সাথে যদি 7 দ্বারা গুণ করে দিই, 2 নং ইকুয়েশনের সাথে যদি 7 দ্বারা গুণ করে দিই, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? 7y হচ্ছে। টেকনিক হচ্ছে যাকে রিমুভ করবেন ওর সহগগুলো মিলাইতে হবে, যাকে রিমুভ করবেন তার সহগ মিলাতে হবে, ঠিক আছে? বা এটা আমি এখানে লিখে দিই, যাকে রিমুভ করবেন তার সহগ একই করবেন, তার সহগ একই করবেন, ঠিক আছে? তো আমরা ওয়াই কে রিমুভ করতে চাচ্ছি, ওয়াই কে সহগ হচ্ছে কি করতে চাচ্ছি? একই করতে চাচ্ছি, তাহলে এখানে -7y আমি 2 নং হচ্ছে 7 দ্বারা গুণ দিয়ে দিলাম উভয়পক্ষে, ঠিক আছে? এই যে সেম সাইন হলে, এই যে দেখেন সেম সাইন হলে কি হবেন? সেম সাইন হলে বিয়োগ করবেন, একই ধরনের সাইন হলে বিয়োগ করবেন, ঠিক আছে? আর ভিন্ন সাইন হলে যোগ করব, প্লাস মাইনাস থাকলে হচ্ছে যোগ করে দিব। আর হচ্ছে কি একই সাইন অর্থাৎ দুটাই প্লাস আছে তাহলে বিয়োগ করতে হবে। কারণ ধরেন একটা হচ্ছে +7y, আবার এটাও আছে +7y, তা আপনি যদি কি করতে হবে? অবশ্যই বিয়োগ করতে হবে, তাহলে 7y থেকে যে কোনো একটা বিয়োগ করেন তাহলে হচ্ছে শূন্য হবে, রিমুভ হয়ে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু আপনি যদি দুইটা যদি যোগ করে দেন মানে দুইটাই সেম সাইন, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে তো এখানে বাই 14y হয়ে যাবে, ওটা রিমুভ হবে না। এই জন্য হচ্ছে আমরা কি করব? এই জন্য হচ্ছে আমরা সেম সাইন হলে বিয়োগ করব। আর আপনি যদি এক্স কে রিমুভ করতে চান, এক্স কে যদি রিমুভ করতে চান, আচ্ছা আমি আগে অঙ্কটা করি, এক্স ইকুয়াল টু -1, তা আপনি এক্স এর মান যে কোনো এক জায়গায় বসাই দেন। এক্স এর মান এখানে ধরেন আমি 1 নং এ বসাই দিই, যে এক্স ইকুয়াল টু -1 হচ্ছে কি 1 নং এ বসি, 1 নং এ বসাই দেন, তাহলে এক্স ইকুয়াল টু -1, তাহলে এটা হবে কত? -3 -7y, কারণ এক্স এই যে দেখেন এক্স এর মান যদি -1 বসান তাহলে এটা হবে -3, -7y + 10 সমান হচ্ছে 0, তাহলে এটা কত থাকতেছে? -7y, আর এখানে হচ্ছে +7 সমান হচ্ছে 0, বা -7y ইকুয়াল টু হচ্ছে -7, তাহলে দেখেন -7 ক্যান্সেল, সাথে সাথে ক্যান্সেল করে দিলে y ইকুয়াল টু 1 পাবেন। হ্যাঁ, এভাবে রিটার্নও করবেন, রিটার্নে যদি করেন তাহলে তো এইভাবেই করবেন। আমরা তো এগুলো ক্লাস 8-9-এ করতাম না। বজ্র গুণন পদ্ধতি আরো গুণন পদ্ধতির মধ্যে কোনটা তাড়াতাড়ি হবে? বজ্র গুণন পদ্ধতিতে অনেকে প্যাঁচ গোছ লাগাই ফেলবেন, ঠিক আছে? কারণ এটা একবার বাম দিক থেকে গুণ করতে, আরেকবার ডান দিক থেকে গুণ করতে, আবার মাঝখানে একটা মাইনাস সাইন আসে। তো বজ্র গুণন করার দরকার নাই, আমি সাজেস্ট করবো যে শুধু অপনয়ন করবেন, কারণ অপনয়নে বোঝা যায় যে কি করবেন, ঠিক আছে? অপনয়নটা ভালো, অপনয়নই ভালো। আর যারা বজ্র গুণন অলরেডি পারেন তারা করেন, কিন্তু বজ্র গুণন হচ্ছে আমি সাজেস্ট করবো না আর কি, প্যাঁচ গোছ লাগাই যেতে পারে। আচ্ছা, এরপরে দেখেন, আচ্ছা আপনার মন চাইলো যে এখানে এক্স রিমুভ করবেন, দেখেন আমি এই অঙ্কটার মধ্যে দেখাই দিই, ধরেন হচ্ছে এক্স রিমুভ করবেন, তাইলে এখানে কি আছে? 3x - 7y + 10 সমান 0, এটাকে আপনি 1 নং সমীকরণ। আর আরেকটা কি ছিল? -2x + y - 3 সমান হচ্ছে 0, 2 নং সমীকরণ। এখন আপনি হচ্ছে কি এখানে দেখেন, যখন হচ্ছে এরকম থাকবে যে একটা আছে এরকম একটা আছে এরকম, তাহলে আপনি এক্স রিমুভ করবেন। ধরেন হচ্ছে আমরা কি করব? এক্স রিমুভ করব, এক্স রিমুভ করব। আচ্ছা আমি আরেকটা কথা বলি আপনাদেরকে, এই যে দেখেন ইকুয়েশন সলভ যে শিখাচ্ছি, মানে এরকম ইকুয়েশন সলভ শিখাচ্ছি, এই স্লাইডে আর আমি আর করাবো না, আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিব, ঠিক আছে? কারণ একটা শিখিয়ে দিচ্ছি মানে কিভাবে ইকুয়েশন সলভ করে। তাই আপনি মনে করেন এক্স রিমুভ করবেন, এক্স রিমুভ করব, তাহলে এক্স রিমুভ করতে হলে আপনার তো এক্স এর সহগগুলো মিলাতে হবে, এখানে আছে 3 এখানে আছে 2, তাহলে আমরা উল্টা উল্টা দ্বারা গুণ করব। মানে প্রথমটাকে হচ্ছে কত দ্বারা গুণ দিব? প্রথমটাকে হচ্ছে 2 দ্বারা গুণ দিব, আর 2 নাম্বারটাকে হচ্ছে 3 দ্বারা গুণ দিব, অর্থাৎ উল্টা জিনিস দ্বারা গুণ দিয়ে দিব, ঠিক আছে? এখানে আছে 3 এখানে আছে 2, তাহলে 1 নংকে গুণ দিব 2, 2 নংকে গুণ দিলাম 3, ওই যে সমানুপাতের মতো, আপনারা অনুপাত সমানুপাত করছেন যে ওটার মতো, ঠিক আছে? 1 নংকে গুণ তাইলে হচ্ছে কি হবে? এটা হয়ে যাবে 6x, আর এটা হয়ে যাবে, এটা হইবে যে 6x, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এবার হচ্ছে কি সাইন, এটা আছে কি প্লাস আর এটা আছে কি মাইনাস, তাহলে আমি কি বলছি?
যদি সাইন যদি ভিন্ন হয়, এই যে ভিন্ন সাইন হলে কি হবে, সাইন যদি ভিন্ন হয় যোগ করে দিব, ভিন্ন সাইন হলে কি করে দিব, যোগ করব। তাহলে সাইন তো ভিন্ন, ঠিক আছে, তাইলে হচ্ছে যোগ করে দিব। তাহলে দেখেন এক নংকে 2 দ্বারা গুণ দিলে কি হবে, এই যে 6x, তাহলে আমরা যোগ করে দিব যে 1 নং গুণ হচ্ছে কত 2, যোগ 2 নংকে কত দ্বারা 3 দ্বারা। দেখেন সমীকরণ বুঝাচ্ছে গোল্লা দ্বারা, সমীকরণ বুঝাচ্ছে গোল্লা দ্বারা, আর গুণ দিচ্ছি 2 দ্বারা। সমীকরণ বুঝাচ্ছে কি গোল্লা দ্বারা, সমীকরণ বুঝায় এভাবে লিখতে পারবেন, ঠিক আছে, পরীক্ষার হলে এইভাবে লিখে দিবেন। তাইলে হচ্ছে কি 1 নংকে 2 দ্বারা, তাইলে হবে 6x মাইনাস হচ্ছে কত 14y প্লাস 20। বাম পক্ষের গুলো বাম পক্ষে লিখে ফেলবেন। এবার হচ্ছে কি যোগ করতেছি আমরা, ঠিক আছে, যোগ করতেছি। তাহলে এটা হচ্ছে 3 দ্বারা, এটা হবে -6x প্লাস 3y মাইনাস 9 সমান 0। তাহলে আপনি দেখেন এই যে এক্স, এই এক্স আর এই এক্স হচ্ছে কি 6x কাটা, তাহলে আপনি এখান থেকে কি পেয়ে যাবেন, ওয়াই পেয়ে যাবেন। এরপর ওয়াই এর মান যে কোনো এক জায়গায় বসা দিলে, 1 নম্বর বা 2 নম্বর ইকুয়েশন যে কোনো একটাতে বসা দিলে ওয়াই এক্স এর মান পেয়ে যাবেন। বুঝে আসছে? আচ্ছা এখন দেখেন, এখন দেখেন, আচ্ছা এতটুকু বুঝছেন কিনা বলেন, অর্থাৎ রিটেনে বা হচ্ছে প্রিলিতে বা এভাবে করবেন, প্রিলিতে এভাবে করবেন না, প্রিলিতে আমি দেখা দিচ্ছি কিভাবে করবেন। আমাকে বলেন যে এতটুকু বুঝছি কিনা বলেন, এরপর আমি প্রিলিতে কিভাবে করবেন দেখা দিচ্ছি। আর আমি কিন্তু মানে ইকুয়েশন সলভ আর দেখাবো না, মানে এরপর হচ্ছে যে কোনো ইকুয়েশন আসলে আপনারা সলভ করবেন, ঠিক আছে, কারণ আমি করে টাইম লস করবো না। আর আপনারা হচ্ছে এইভাবে করবেন, 2 নিয়মে দেখা দিচ্ছি। আচ্ছা প্রিলিতে কিভাবে করবেন আমি একটু দেখা দিচ্ছি। এখানে এই যে অপশন টেস্ট রাখছি দেখেন, এই যে প্রিলিতে কিভাবে করবেন, ধরেন আপনার কতে দিল হচ্ছে কত, ধরেন 2 2 1 দিল কতে, আর খতে দিল মনে করেন -1, 1, মানে প্রথমটা হচ্ছে কি ক্রমজোরের প্রথমটা হচ্ছে এক্স এর মান, পরেরটা হচ্ছে ওয়াই এর মান। প্রথমটা হচ্ছে এক্স এর মান বুঝায়, আর পরেরটা হচ্ছে কি ওয়াই এর মান বুঝায়। আচ্ছা এখন দেখেন আপনি হচ্ছে অপশন টেস্ট করবেন, কি করবেন, অপশন টেস্ট, এই যে দেখেন অপশন টেস্ট করবেন, প্রিলিতে হচ্ছে অপশন টেস্ট করবেন। তাহলে দেখেন আপনি হচ্ছে বাম পক্ষ আর ডান পক্ষ সমান করতে হবে। তাহলে এখানে হচ্ছে বাম পক্ষ হচ্ছে কি 3x - 7y প্লাস 10, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে কি 0 আনতে হবে। তাহলে x = 2 বসান, x = হচ্ছে কত 2, আর y এর মান হচ্ছে কত 1, y এর মান হচ্ছে 1 প্লাস 10। তাহলে এখানে 12 বিয়োগ হচ্ছে কত 7, এরপর হচ্ছে 10। তাহলে এটা কি 0 হচ্ছে, এটা 0 হচ্ছে না, অর্থাৎ ডান পক্ষ মিলতেছে না, ঠিক আছে, ডান পক্ষ মিলতেছে না, এখানে বসা দিলাম। আবার পরে তাহলে যে কোনো একটাতে যদি না হয় দ্বিতীয়টাতে যাওয়ার দরকার নাই, মানে প্রথম ইকুয়েশন মিলে নাই, তাহলে দ্বিতীয় ইকুয়েশন আর যাওয়ার দরকার নাই। স্লাইড কোনটার পর কোনটা, স্লাইড দেখেন, এই যে দেখেন স্লাইড তো এগুলোর পরেই, এই যে সিরিয়ালে যাচ্ছে, শুধু 2 নম্বর ম্যাথটা একটু পরে করাচ্ছে, 2 নম্বর ম্যাথটা একটু পরে করাচ্ছে। আচ্ছা এখানে দেখেন, তাহলে এটা মিলে না, ঠিক আছে, তার মানে এটা উত্তর হবে না, ক নাম্বার উত্তর হবে না। এবার খ নাম্বার আপনি বসে দেখেন, তাহলে খ নাম্বারে আপনি বসে দেখেন 3x - 7y প্লাস 10, এটা হচ্ছে লেফট সাইড, ঠিক আছে। এক্স এর মান হচ্ছে কত -1, ওয়াই এর মান হচ্ছে 1 প্লাস 10। তাহলে এখানে -3 -7 প্লাস 10, দেখেন এই দুটো মিলে -10, এটা মিলে +10, তাহলে এখানে 0। তাহলে আমার রাইট সাইড কি হচ্ছে, মিলে যাচ্ছে, রাইট সাইড মিলে যাচ্ছে। হ্যাঁ, এই দেখেন লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ এই বিন্দুটা কি করতেছে, এই বিন্দুটা এটাকে আমরা বলি যে সিদ্ধ করতেছে, ঠিক আছে, সিদ্ধ করতেছে, সিদ্ধ করা মানে স্যাটিসফাই করা, ঠিক আছে, স্যাটিসফাই। তাহলে বুঝা গেছে, তাহলে অপশন টেস্ট করবেন আপনারা, অপশনগুলা এইভাবে বসে দেখেন, এরপর এখানেও বসে দেখেন, এটা এখানে বসে দেখেন, দেখবেন যে মিলে যাবে, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি হয়ে যাবে, মিলে যাবে, এই জন্য অপশন টেস্ট করবেন, ঠিক আছে। এক্স এর জায়গায় ওয়াই এর জায়গায় লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে গেলেই ওটাই উত্তর, ওই অপশনটাই উত্তর। তাহলে প্রিলিতে হচ্ছে এভাবে করবেন, কিন্তু রিটেন হচ্ছে ওইভাবে। আচ্ছা অনেকে কি করে একটাই কোয়েশনে করে ফেলে, কিন্তু আপনি দুটেই কোয়েশনে করবেন, ঠিক আছে, প্রিলিতে যখন অপশন টেস্ট করবেন, কারণ একটা এটাতে হয়তো মিলতে পারে, অনেক সময় দেখা যাচ্ছে এটাতে মিলে নেই, কারণ অপশনগুলো এইভাবে দিয়ে দিতে পারে, চালাকি করে এভাবে দিয়ে দিতে পারে, কারণ এক্স ওয়াই গুলো তো চলক, চলকের বিভিন্ন মান হতে পারে, বুঝে আসছে, এই জন্য হচ্ছে দুটাতে চেক করে দেখবেন। আচ্ছা তাহলে এবার হচ্ছে কি অপশন টেস্ট গেল, ঠিক আছে। তাহলে আমরা এবার 2 নম্বর ম্যাথে ফিরে যাই, 2 নম্বর ম্যাথে ফিরে যাই। তাহলে মাঝে মাঝে হচ্ছে আপনাদেরকে ওই আগের মতো না দিয়ে এভাবে ক্রমজোর আকারে দিতে পারে, ক্রমজোর আকারে দিতে পারে। তো আমরা ক্রমজোর মানে কি x = x, y = y, ঠিক আছে। তাহলে আপনার ইকুয়েশন সাজা লিখতে হবে আর কি, x - y এখানের x সমান এখানের x, এখানের এটা হচ্ছে 0, তাহলে এটা সমীকরণ 1। আর এখানে 3 সমান হচ্ছে কত x + 2y, x + 2y, তো এটা আপনি এদিক এদিক ওদিক করে লিখেন, x + 2y = 3।
তাহলে এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এরপর হচ্ছে আপনি দেখেন তাহলে এবার হচ্ছে কি সোজা হয়ে গেল। এই যে আপনি মনে করেন যে এক্স কে বাদ দিয়ে দেন, কারণ এখানে এক্স যা এখানেও তা, তো এটা হচ্ছে প্লাস, এটাও প্লাস, তাহলে 2 নং থেকে 1 নং বিয়োগ দিয়ে দেন। ঠিক আছে, 2 নং থেকে 1 নং বিয়োগ দিয়ে দেন, তাইলে মিলে যাবে। ঠিক আছে, 2 নং থেকে 1 নং বিয়োগ দিয়ে দিলে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা পারবেন আপনারা। ঠিক আছে, এটা পারবেন, অর্থাৎ এগুলো সবগুলোই পারবেন, সমীকরণ সমাধান আসলেই পারবেন, এটা কোনো প্যারা নেই। ঠিক আছে, এভাবে সমাধান করে ফেলবেন। এক্স কেন বাদ দিতে বলছি, কারণ এক্স কে এখানে গুণতুন করতে হচ্ছে না, আপনি জাস্ট একটা থেকে একটা বিয়োগ দিয়ে দিলে হয়ে যাবে, কারণ দুটোই একই, আবার দুটোই প্লাস, তাহলে ওই যে সেম সাইন হলে বিয়োগ, সেম সাইন হলে বিয়োগ। ঠিক আছে, আর যদি ওয়াই বাদ দিতে চান তাহলে 1 নংকে 2 দ্বারা গুণ করে যোগ করে দিবেন, 1 নংকে 2 নং দ্বারা 1 নংকে 2 দ্বারা গুণ করে যোগ করে দিলে ওয়াই বাদ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার একঘাত বিশিষ্ট সমীকরণে আমরা প্রয়োগগুলো দেখি। এবার হচ্ছে প্রয়োগগুলো দেখি, মানে কিভাবে আসে। অর্থাৎ এখানে হচ্ছে আপনাদেরকে সরাসরি আবার সমীকরণ দিবে না, আপনারা সমীকরণ বানাতে হবে। বলছে কোন সংখ্যা, তো কোন সংখ্যাটা মনে করি যে এক্স, মনে করি ওই সংখ্যা হচ্ছে কি এক্স। তাইলে 5 গুণের সাথে 2 যোগ করলে, 5 গুণের সাথে 2 যোগ করলে, তাহলে দেখেন 5 গুণের সাথে 2 যোগ করলাম, 5 গুণের সাথে 2 যোগ, অর্থাৎ কোন সংখ্যার 5 গুণের সাথে, এই যে সংখ্যাটা এক্স ধরছি, তাহলে এক্স এর 5 গুণের সাথে 2 যোগ করলাম, তাহলে যোগফল কত, 5 গুণের সাথে 2 যোগ করলে একটা যোগফল পাবো, দুইটা জিনিস যোগ করলে একটা যোগফল পেয়ে যাব। তো যোগফল হচ্ছে কি বলছে, ওই সংখ্যার 4 গুণ, তাহলে ওই সংখ্যার 4 গুণ মানে কত 4x, ওই সংখ্যার 4 গুণ হতে কত বেশি 8 বেশি। যোগফল হচ্ছে কি ওই সংখ্যার 4 গুণ হতে, এই যে হতে 8 বেশি, 8 বেশি মানে কি, অর্থাৎ আমি যদি মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন কোন সংখ্যার 5 গুণের সাথে 2 যোগ করলে যোগফল যেটা পাবো সেটা হচ্ছে কত, ওই সংখ্যার 4 গুণ হতে 8 বেশি, তাইলে ওই সংখ্যার 4 গুণ, অর্থাৎ আমি যদি এই সংখ্যাটা থেকে মানে হচ্ছে কি পরের এই যে 4 গুণের যে সংখ্যাটা এটা যদি বিয়োগ করে দিই, মাইনাস করে দিই, তাইলে হচ্ছে কত পাবো 8 পাবো। ঠিক আছে, অর্থাৎ এই সংখ্যাটা থেকে 4 গুণেরটা বিয়োগ করে দিলে আমি কত পাবো, কত বেশি পাবো 8 বেশি পাবো। বুঝে আসছে? তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 5x+2। ঠিক আছে, এতটুকু বুঝছেন কিনা, সবাই বুঝছি কিনা আমরা, সবাই এটা বুঝছেন? হ্যাঁ, তাইলে হচ্ছে কি 5x+2 -4x ইকুয়াল টু হচ্ছে কত 8। তাইলে 5x থেকে 5টা x থেকে 4টা x গেলে শুধু একটা x, আর 8 - 2 ইকুয়াল টু হচ্ছে 6। তাইলে এটাই উত্তর। x ইকুয়াল টু 3 কেন, x ইকুয়াল টু 3 কেন বুঝে নাই কেন? এই যে কোন সংখ্যার 5 গুণ, কোন সংখ্যার 5 গুণ মানে কত 5x, এর সাথে হচ্ছে 2 যোগ, তাহলে 2 যোগ করলে কত হবে 5x+2, 2 যোগ করলে 5x+2, তাহলে যোগফল মানে এই জিনিসটা হচ্ছে যোগফল। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে যোগফল, ওই সংখ্যার 4 গুণ, ওই সংখ্যার 4 গুণ মানে হচ্ছে কত 4x, ওই সংখ্যার 4 গুণ মানে 4x, হতে কত বেশি 8 বেশি। ঠিক আছে, তো আপনি যদি ওই সংখ্যাটা থেকে 4 গুণটা বিয়োগ করে দেন তাহলে কত পাবেন 8 বেশি পাবেন। হ্যাঁ, এখন থেকে করলেও ক্লাস বুঝবেন। ও আচ্ছা, মানে 4x কেন বিয়োগ হয়েছে, আপনি যে আপনাকে বলছে না, মানে এই ধরেন এই যে দেখেন এখানে যেটা বলছে যে হতে, মানে কোন সংখ্যা যে যোগফলটা এটা হচ্ছে ওই সংখ্যা 4 গুণ হতে 8 বেশি, 4 গুণ হতে 8 বেশি। তাহলে বেশি কিভাবে বুঝবেন, আপনি যদি কত বেশি এটা বিয়োগ করে দেন, মানে দেখেন 100 আর হচ্ছে ধরেন 20, 100 আর 20, এই দুটা সংখ্যার মধ্যে 100 কত বেশি, এই 100 কতটুকু বেশি, 100 কতটুকু বেশি বলুন তো। আমি যদি কি করি 100 থেকে 20টা বিয়োগ করে দিই, 100 থেকে 20টা বিয়োগ করে দিই, তাহলে কতটুকু বেশি, ওই যে এটা কতটুকু বেশি 80 বেশি, কতটুকু বেশি 80 বেশি। তো এখানে কতটুকু বেশি 8 বেশি, এখানে কতটুকু বেশি 8 বেশি। বুঝতে পারছেন? তো এটাকে আপনাদের বইতে এভাবে অনেক সময় হচ্ছে কি এভাবে লেখা যায় যে 5x+2 সমান হচ্ছে কত 4x+8। বিপরীতভাবে বলা যায় যে কি, মানে যেহেতু 8 বেশি, 4 গুণ থেকে যদি 8 বেশি হয় তাহলে আমি 4 গুণের সাথে যদি 8 যোগ করে দিই তাহলে ওই সংখ্যাটা কি হবে, যে ইকুয়াল সাইন সমান হবে। এভাবেও লেখা যায়। ঠিক আছে, হ্যাঁ এভাবেও লেখা যায়, যেহেতু 4x সংখ্যাটা কম হয়ে যাচ্ছে, কত কম 8 কম, কত কম 8 কম, তাহলে আমি কি ওই যে 4x এর সাথে অবশ্যই 8 যোগ করে দিলে এটা সমান হয়ে যাবে, যেহেতু ইকুয়াল সাইন, যেহেতু ইকুয়াল সাইন সমান হতে হবে। যেমন আমি যদি বলি যে কত বেশি, এই যে 20 আর 100 আপনি সমান করবেন,
20 আর 100 আপনি সমান করবেন, লিখতে পারেন যে এরকম 100 মাইনাস 20 সমান হচ্ছে কতটুকু বেশি ছিল, 80 বেশি। তা আপনি যদি এভাবে লিখেন 100 সমান 120 থেকে কতটুকু বেশি, তো বিপরীতভাবে বলা যায় যে 20-এর সাথে যদি আমি 80 যোগ করি তাহলে এই দুটো জিনিস কি হবে, সমান হবে। বুঝে আসছে? এই না, -8 কেন হবে, মানে 8 বেশি, মানে পজিটিভ 8 বেশি। কারণ হচ্ছে আপনার 5x+2টা হচ্ছে বেশি, ঠিক আছে, 5x+2টা হচ্ছে বেশি, আর 4x টা হচ্ছে কম, ঠিক আছে। তো এই জন্য আপনি বেশি থেকে কম, এই যে বেশি বিয়োগ কম, তাইলে অবশ্যই কি পাবেন, পজিটিভ পাবেন, ঠিক আছে, বেশি বিয়োগ কম, তাহলে কি পাবেন, এই যে পজিটিভ পাবেন। আবার হচ্ছে কি, এই যে দেখেন এখানে হচ্ছে 4x, তো 4x টা তো 8 কম, যেহেতু 4 গুণ হতে 8 বেশি, তার মানে হচ্ছে আপনি যদি 8 যোগ করে দেন তাহলে আপনার এই যে দুটা জিনিস কি হবে, সমান হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ দুইভাবে করতে পারেন, মানে 4x+8 নিয়েও লিখতে পারেন, বা 5x+2 -4x দিয়েও লিখতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এবার দেখেন 4 নম্বর ম্যাথটা। বলছে একজন পরীক্ষার্থী প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর পায়। একজন পরীক্ষার্থী প্রতিটি সঠিক উত্তরের জন্য, এটা কিন্তু বাংলা, ঠিক আছে, বাংলা, বাংলাতে লিখছি এটা, একটু খেয়াল রাখেন। প্রতিটি সঠিক উত্তরের জন্য হচ্ছে 4 নম্বর পায়, আর প্রতিটি ভুল উত্তরের জন্য হচ্ছে 1 নম্বর হারায়। ধরুন ভর্তি পরীক্ষা আর কি, ঠিক আছে, ওই যে 0.25 করে কেটে দিয়েছে এরকম, একে যদি 0.25 তাহলে 4 হচ্ছে 1 নম্বর, এমন আর কি ব্যাপারটা। আচ্ছা যাই হোক, বলছে সঠিক উত্তরের জন্য হচ্ছে 4 নম্বর পাবেন, আর ভুল উত্তরের জন্য হচ্ছে 1 নম্বর কাটা যাবে। আর একজন পরীক্ষার্থী 200টি প্রশ্নের সবগুলো উত্তর দিছে, ঠিক আছে, মানে বিসিএস প্রিলিতে আর কি, ঠিক আছে, 700 টাকা দিয়ে অ্যাপ্লাই করছি, না পারলে হচ্ছে কি 200 টাকায় চলে আসবো, টাকা তো উঠাতে হবে। একজন পরীক্ষার্থী 200টি প্রশ্নের সবগুলা উত্তর দেয় এবং তার প্রাপ্ত নম্বর হচ্ছে কত, 200, কিন্তু প্রাপ্ত নম্বর কত ছিল, 800 ছিল, ঠিক আছে, 800 ছিল, এই যে 204। আচ্ছা যাই হোক, প্রাপ্ত নম্বর আছে, ওটা আমরা না যাই ওদিকে। বলছে একজন পরীক্ষার্থী 200টি প্রশ্নের সবগুলো উত্তর দেয় এবং তার প্রাপ্ত নম্বর হচ্ছে কত, 200, মানে কাটা কুটা করে আপনি, আর বিসিএস পরীক্ষাতে হলে কি হইতো, একজন পরীক্ষার্থী প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর পায় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.5 কাটা, ঠিক আছে। এরপর হচ্ছে একজন পরীক্ষার্থী 200টি প্রশ্ন সবগুলো উত্তর দিয়ে তার প্রাপ্ত নম্বর হয়ে যায় হচ্ছে কত, 25, ঠিক আছে, বিসিএস পরীক্ষাতে হলে এটা হইতো 25। তো সে কতটি প্রশ্ন সঠিক দিয়েছিল, সে কতটি প্রশ্ন সঠিক দিয়েছিল, তাহলে ও কতটি দাগাইছে, এই যে 200টি প্রশ্নের সবগুলো উত্তর দিয়ে দিছে, ঠিক আছে, 200টি প্রশ্নের সবগুলো উত্তর দিয়ে দিছে এবং কতটি প্রশ্ন সঠিক হয়েছিল এটা জানতে চাইছে। তো আমরা কি লিখবো, ধরি সঠিক উত্তর দেয়, সঠিক উত্তর দেয় এক্সটি, সঠিক উত্তর দেয় কতটি, এক্সটি, তাহলে ভুল উত্তর কতটি দেয়, ভুল উত্তর দেয় কত হবে, এই যে 200 বিয়োগ এক্স, 200 বিয়োগ এক্সটি, কথা বুঝে আসছে। সঠিক উত্তর দেয় কতটি, সঠিক উত্তর দেয় হচ্ছে কতটি, এক্সটি ধরে নিচ্ছে, তাহলে ভুল উত্তর দেয় 200 বিয়োগ এক্সটি। তাহলে এখন প্রশ্ন মতে, প্রশ্ন মতে কি লিখবো, এই যে দেখেন প্রতিটি সঠিক উত্তরের জন্য কত নাম্বার পায়, 4 নাম্বার, তাহলে এক্সটি সঠিক উত্তরের জন্য কত পাবে, 4x নাম্বার পাবে। একটি সঠিক উত্তরের জন্য হচ্ছে কত নাম্বার পায়, 4 নম্বর পায়, তাহলে এক সংখ্যক সঠিক উত্তরের জন্য কত পাবে, 4x। আচ্ছা, এবার হচ্ছে বিয়োগ, বিয়োগ কেন, বিয়োগ কেন, কারণ ওই যে নাম্বার হারাই ফেলবে, 1 নাম্বার হারায়, ঠিক আছে, প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নাম্বার হারায়, তাহলে প্রতিটি ভুল উত্তর, ভুল উত্তর কয়টা দেয়, 200 - 1টি, 200 - 1টি, প্রতিটি ভুল উত্তরের নাম্বার কাটা যাবে কত, 1 করে, ঠিক আছে। তাহলে আমি 4x থেকে, অর্থাৎ যত নাম্বার এই যে সঠিক, সঠিক নাম্বার থেকে হচ্ছে কি কাটা নাম্বারটা বাদ দিবেন, বাদ তার দিয়ে ও কত পাইছে, তার প্রাপ্ত নম্বর হচ্ছে 200। এটা হচ্ছে ইকুয়েশনটা, বুঝে আসছেন, এটাই হচ্ছে ইকুয়েশনটা। তাহলে এখান থেকে হচ্ছে ক্যালকুলেশন করলে 4x - 200 প্লাস এক্স ইকুয়াল টু হচ্ছে কত, 200, বা 4x আর x মিলে কত, 5x, আর এদিকে 200, আর এই 200টা ওদিকে গেলে কত হবে, 400, তাহলে এক্স ইকুয়াল টু কত পাবেন, 80। তাহলে এটা হচ্ছে উত্তর, ঠিক আছে, সে এটা হচ্ছে উত্তর, এক্স ইকুয়াল টু 80টি, বুঝে আসছেন, এটা হচ্ছে উত্তর। তো এরকম আসতে পারে আর কি। তো আপনারা পরীক্ষার হলে যারা একটু বুদ্ধিমান তারা হচ্ছে সরাসরি এই লাইনটা লিখতে পারবেন। আচ্ছা, এখানে বলছে কোনো ভগ্নাংশের লবের সাথে, তো ভগ্নাংশের লব কোনটা, আমরা ধরি হচ্ছে লব হচ্ছে কি এক্স, আর হর হচ্ছে কত ধরি, ওয়াই ধরি, ঠিক আছে। তাহলে ভগ্নাংশ কি হবে, তাহলে ভগ্নাংশ হবে কি, লব হচ্ছে কোথায় থাকে, উপরে, আর হর হচ্ছে কোথায় থাকে, নিচে, লব হচ্ছে উপরে, হর হচ্ছে নিচে থাকে।
তো লবের সাথে 5 যোগ করলে তাহলে এই কি জানি বলছে, যাই হোক আমরা হচ্ছে কি প্রথম শর্ত মতে কি বলছে, লবের সাথে 5 যোগ করলে, তাহলে লবের সাথে 5 যোগ করলে আর নিচে তো ওয়াই আছে, ভগ্নাংশটির মান কত হয়, 2 হয়। তাহলে ভগ্নাংশটির মান হচ্ছে কত, 2। তাহলে এখন যদি আমি আর গুণ করি তাহলে কি পাবো, কোনাগুনি গুণ, তাহলে x+5 সমান 2y। ঠিক আছে, তো এটাকে আমরা যদি সাজে লিখি তাহলে হবে x-2y+5, ঠিক আছে, ইকুয়াল টু 0। মানে 2 এটাকে এদিকে নিয়ে আসি, এটাকে 1 নম্বর সমীকরণ। আচ্ছা, এরপর হচ্ছে কি দ্বিতীয় সত্য মতে কি বলছে, এই হর থেকে 1 বাদ দিলে, হর থেকে 1, তাহলে লব আছে x আর হর হচ্ছে y, এই হর থেকে আপনি 1 বাদ দিবেন মানে 1 বিয়োগ করে দিবেন, তাহলে ভগ্নাংশটির মান কত হয়, 1 হয়। তো এটাকে ক্যালকুলেশন করলে কত আসবে, কোনাগুনি গুণ করলে x=y-1 বা x-y+1 সমান হচ্ছে কত, 0, সমীকরণ 2। এবার আপনি হচ্ছে কি এই 1 নাম্বার আর 2 নম্বর হচ্ছে কি করবেন, এই দুইজনের মধ্যে বেজার লাগাই ক্যালকুলেশন করে দিলে হয়ে যাবে। যেমন হচ্ছে আপনি চাইলে 1 নং থেকে 2 নং বিয়োগ করে দেন, তাহলে এক্স এক্স এ কাটা যাবে, ওয়াই এর মান পেয়ে যাবেন, এরপর ওয়াই এর মান যে কোনো এক জায়গায় বসে দিলে এক্স এর মান পেয়ে যাবেন। তো এরপর হচ্ছে এখানে মান বসে দিলে ভগ্নাংশ, এটা হচ্ছে ভাই প্রিলিতে এত বেশি আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ব্যাংক বলেন, তারপর হচ্ছে কি ব্যাংক, এরপর হচ্ছে বিসিএস প্রিলি, ঠিক আছে, বিভিন্ন নন ক্যাডার জব, এটা এত বেশি আসে, খুব আসে এই টাইপের ম্যাথ। তো এগুলো হচ্ছে আপনারা করবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন এগুলো ইম্পর্টেন্ট, মানে এই টাইপের ম্যাথই হচ্ছে কি প্রিলির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে হচ্ছে দুই একটা ম্যাথ ছাড়া আর বাকি সবগুলো আপনাদের শিটে আছে, লেকচার শিটে আছে। যেমন একটু আগে ওই যে নাম্বার কাটা যায় যে ওই ম্যাথটা নাই আর কি, এগুলো আছে। আচ্ছা, 5 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের অনুপাত হচ্ছে কি, এই পিতা পুত্র আমরা ক্লাস 4 থেকে করি তাই না, 5 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের অনুপাত হচ্ছে এত, আর 15 বছর পরে হচ্ছে এত। তো তাদের বয়স কত, তাদের বয়স বলতে এখানে বোঝাচ্ছে যে বর্তমান বয়স কত, ঠিক আছে, বর্তমানে বয়স কত। তা আমরা হচ্ছে কি তাদের, মনে করেন পিতার বর্তমান বয়স ধরে ফেলি x বছর, আর হচ্ছে কি পুত্রের বর্তমান বয়স হচ্ছে কি y বছর ধরে নিলাম, ঠিক আছে। আচ্ছা, তো 5 বছর পূর্বে, তাহলে 5 বছর পূর্বে হচ্ছে কি হবে, 5 বছর পূর্বে পিতার বয়স কি হবে, 5 বছর পূর্বে তাহলে হচ্ছে আগে কি ছিল, x-5 হবে, x-5। আর 5 বছর পূর্বে পুত্রের বয়স কত হবে, y-5, ঠিক আছে। তো এখন তাদের অনুপাত পিতা আর পুত্র, তাহলে পিতা আগে পুত্র পরে, তো যেটা আগে এটা উপরে, যেটা আগে এটা উপরে আর যেটা পরে এটা হচ্ছে নিচে। তো অনুপাত কত দেওয়া আছে, 3/1, অর্থাৎ অনুপাতের ক্ষেত্রে যেটা আগে এটা হচ্ছে কি উপরে, যেটা পরে থাকে এটা হচ্ছে কোথায়, নিচে, ঠিক আছে। এইভাবে অনুপাত লিখবেন। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আপনি কত পাবেন, কোনাগুনি গুণ দিলে x-5 3y-15। তো এটাকে একটু সাজা লিখলে কি হবে, x-3y আর -15টা এদিকে আসলে হবে +15। তাহলে এটার সাথে ক্যালকুলেশন করলে হবে +5 সমান 0। তো এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। এরপর বলছে 15 বছর পর তাদের বয়সের অনুপাত, তাহলে 15 বছর পরে হলে কি যোগ, পরে হইলে যোগ, মানে এখন হচ্ছে 2024 সাল, তাহলে 2030 সাল হচ্ছে কি 6 বছর যোগ, ঠিক আছে, এরকম। তাহলে 15 বছর পর হচ্ছে যোগ, তাহলে 15 বছর পরে, তাহলে 15 বছর পরে একটা হবে x+15 আর এটা হবে কত, y+15। তাহলে অনুপাত কত দেওয়া আছে, 2:1, মানে 2/1, ঠিক আছে, এটা। ও আচ্ছা, হ্যাঁ, এটা এটা হচ্ছে কত হবে, 10, সরি, এটা হচ্ছে 10 হবে, হ্যাঁ 10, -15টা দিকে আসলে প্লাসের 10 হবে। আচ্ছা, হ্যাঁ, যাই হোক আপনারা হচ্ছে এটা এইভাবে করে ফেলবেন, এরপর এখানে সলভ করলে আবার আরেকটা ইকুয়েশন পাবেন, x+15 আর এদিকে হবে কত, 2y+30। তাহলে হচ্ছে এখানে ক্যালকুলেশন করলে x-2y-15 সমান হচ্ছে 0। তো এটা হচ্ছে কত, 2 নম্বর ইকুয়েশন। তো 1 নম্বর আর 2 নম্বর হচ্ছে সলভ করলে x y এর মান পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই টাইপের আসে, এগুলো হচ্ছে প্রিলিতে আসে, এগুলো আবার মনে করিয়েন না যে আপনারা কি বলে, মানে কি বলতাম, মানে রিটেনে আসে এরকম না, এগুলো প্রিলিতে আসে, ঠিক আছে। হ্যাঁ, অনেকে হচ্ছে 3x ধরেও করতে পারে, হ্যাঁ ওভাবেও করতে পারবেন, ঠিক আছে, ওইভাবেও করতে পারবেন। আচ্ছা, তাইলে হচ্ছে এইভাবে করে ফেলবেন আর কি, ইজি ওয়েতে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এগুলো পারবেন। এবার দেখেন, অর্থাৎ সমীকরণ সমাধান পারলে এই চ্যাপ্টার হচ্ছে আমি জাস্ট হচ্ছে এগুলো বুঝে দিব, যে সমীকরণ আসা পর্যন্ত বুঝে দিব, আর কিছুই না। হ্যাঁ, অপনয়ন করবেন, সবগুলো অপনয়ন করবেন, সবগুলো অপনয়ন করবেন।
বা আরো কাজ করতে পারেন, আরো কাজ করতে পারেন কি, আপনারা পরীক্ষার হলে অপশন টেস্ট করে ফেলবেন প্রিলি তো, ইকুয়েশন দুটা বের করবেন বুঝছেন, এই যে এক্স আর ওয়াইটা বের করে, মানে ইকুয়েশন দুটা পাইছেন না, এই একটা ইকুয়েশন, এই একটা ইকুয়েশন, এরপর অপশন টেস্ট করে ফেলবেন, সমাধান আর করার দরকার নেই, ইকুয়েশন বের করে অপশন অপশন টেস্ট করে ফেলবেন। না না স্কিপ না, টাইম কনজিউমিং না, আপনি পরীক্ষার হলে দেখবেন যে এটা আপনি 30 সেকেন্ডে পেরে যাচ্ছেন, ঠিক আছে, 30-40 সেকেন্ডে পেরে যাবেন, আপনি করলে দেখবেন মনে হচ্ছে আর কি এখন, কারণ এখানে তো আমি বুঝাচ্ছি, কথা বলতেছি, করতেছি এরকম, এই জন্য টাইম কনজিউমিং মনে হচ্ছে, কিন্তু আপনি পরীক্ষার হলে তো আপনি নিজে নিজে করবেন, কাউকে বোঝানোর দরকার নেই, তাই না? আচ্ছা, অর্থাৎ দুই একবার যখন পেরে যাবেন তখন দেখবেন যে কি, ওই যে কি জানি একটা প্রবাদ আছে না, কি জানি যে দান বানতে কি জানি একটা প্রবাদ আছে, আমি ভুলে গেছি, ঠিক আছে, যে রাত্রে জানে মনে হয় এরকম নাকি, যে রাত্রে জানে কি জানি একটা আছে, যাই হোক ভুলে গেছি। বলছে একটি শ্রেণীতে যতজন ছাত্র, অনেকদিন প্রিলি পড়াশোনার মধ্যে নাই তো এই জন্য। আচ্ছা, একটি শ্রেণীতে যতজন ছাত্র পড়ে, এই যে দেখেন যতজন, একটি শ্রেণীতে যতজন, তো কতজন, একজন, কতজন, একজন, একটি শ্রেণীতে যতজন ছাত্র পড়ে, প্রত্যেকে তার সমান, অর্থাৎ যতজন পড়ে তত টাকা, 100 জন পড়ে 100 টাকা, 100 জন পড়ে 100 টাকা করে দেয়, 50 জন পড়ে 50 টাকা করে দেয়, এরকম আর কি কথাটা, ঠিক আছে, মানে আপনারা ক্লাসে 50 জন আছেন, 50 জনই, যেমন এখন পার্টিসিপেন্ট হচ্ছে 269 জন, তাহলে 269 করে টাকা করে চাঁদা দিবেন, ব্যাপারটা হচ্ছে এরকম, 100 জন থাকলে 100 টাকা, 50 জন থাকলে 50 টাকা, ঠিক আছে, 20 জন থাকলে 20 টাকা করে, তাহলে একজন থাকলে 100 জন, তাহলে কত টাকা চাঁদা দিবে, সমান চাঁদা মানে X টাকা, ঠিক আছে, কত টাকা চাঁদা দিবে, X টাকা করে, তাহলে সমান চাঁদা দেওয়ায় মোট হচ্ছে কত, 625 টাকা উঠলো, তাহলে ছাত্র সংখ্যা কত, তাইলে হচ্ছে কি প্রশ্ন মতো আমরা কি লিখবো, এই যে ছাত্র কতজন, X জন, ছাত্র X জন, তাহলে প্রত্যেকে কত সমান সংখ্যক X টাকা করে দিবে, ঠিক আছে, ধরেন 20 জন আছেন, 20 টাকা করে দিবে, তাহলে কত টাকা উঠছে, 20 গুণ 20, কত টাকা উঠবে, 20 গুণ 20, ঠিক আছে, এটা, তাহলে একজনে X টাকা করে দিলে হচ্ছে কি X গুণ X, তাইলে হচ্ছে কত, 625, তাহলে X² ইকুয়াল টু হচ্ছে 625, বা X ইকুয়াল টু হচ্ছে কি 25। এখন এখানে প্লাস মাইনাস দেওয়ার দরকার নেই, কারণ এই সংখ্যাটা কি ছাত্র সংখ্যা তো আর মাইনাস হবে না, তাই না, এই জন্য হচ্ছে শুধু পজিটিভটা, তাহলে এতজন। আচ্ছা, এবার দেখেন একটি শ্রেণীতে যতজন ছাত্র পড়ে, তাহলে আগের মতো কতজন, X জন পড়ে, প্রত্যেকে তত পয়সার চেয়ে 25 পয়সা বেশি দেয়, ঠিক আছে, তাইলে প্রত্যেকে তত পয়সার চেয়ে 25 পয়সা বেশি দেয়, তাহলে কত করে দেয়, X+25 পয়সা করে দেয়, ঠিক আছে, X+25 পয়সা করে দিবে, মানে X জন আছে, মানে আছেন 100 জন, ঠিক আছে, তাহলে টাকা দিবে কতজন, 100 যোগ 25 পয়সা, প্রত্যেকে সাদা দিবে 100 যোগ 25 পয়সা, এরকম করে দিবে, ঠিক আছে, প্রত্যেকে তত পয়সার চেয়ে 25 পয়সা বেশি দেওয়ায় মোট হচ্ছে কত, 75 টাকা। এখন এখানে আছে কি পয়সা, এখানে আছে পয়সা, আর এখানে হচ্ছে কি টাকা, তাহলে পয়সাকে হচ্ছে কি করতে হয়, টাকা থেকে পয়সাতে নিলে কি করতে হবে, বড় থেকে ছোট, বড় থেকে ছোট, তাহলে হচ্ছে কি গুণ দিয়ে দিতে হবে, বড় থেকে ছোট গুণ দিয়ে দিতে হবে, ঠিক আছে, তাহলে আমার ছাত্র আছে কতজন, X জন, প্রত্যেকে কত করে দেয়, X+25 করে, তো এটা দেওয়ার পরে কি উঠছে, 75 টাকা উঠছে, কিন্তু ভাইয়া আমি তো এটা ধরছি কি পয়সা, এটা হচ্ছে কিসে হিসাব, পয়সাতে হিসাব, তাহলে এটাকে পয়সা বানায় ফেলেন 100 দ্বারা গুণ করে, টাকাটাকে 100 দ্বারা গুণ করে পয়সা বানায় ফেলেন, তাহলে এখান থেকে সলভ করবেন, X² + 25X - 7500, এবার হচ্ছে উৎপাদক, আপনাদেরকে শিখেছি উৎপাদক, ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করে ফেলবেন, এখানে 25 আছে, তাহলে এখানে হচ্ছে 75, এই 100 আর হচ্ছে কত, 100 আর 75, 100 - 75, তাহলে কত আসে, 25 আসে, তাহলে 100 গুণ 75 দিলে আবার কত আসে, 7500 আসে, তাহলে 100X থেকে এই 75X বিয়োগ দিয়ে দিবেন, X² + 100X - 75X এটা, তাহলে এখানে ক্যালকুলেশন করে দিলে হয়ে যাবে, তো আপনারা এটা করা আছে বইতে, পারবেন, ঠিক আছে, বইতে করা আছে, পারবেন, এই যে এটা তো মোটামুটি দেখেই বোঝা যায়, মানে 75 আর 100-র মধ্যে ডিফারেন্স হচ্ছে কত, এই যে যেটা বলছি 25 হয়, ঠিক আছে, আবার 100 আর 75-এ গুণ দিলে কত, 7500, ওই যে বড় সংখ্যার উৎপাদক কি করতে হয়, এই যে আপনাদেরকে দেখাইছিলাম যে মানে এই যে 7500, এটা তো অবশ্যই দেখা যায়, আপনি হচ্ছে প্রথমে ধরেন হচ্ছে কত, কত দ্বারা, মানে 2 দ্বারা করলে তো অনেক বেশি হয়ে যায়, তো আপনি মনে করেন যে প্রথমে 5 দ্বারা করলেন, তাহলে 5 × 15 = 75,
ঠিক আছে, এরপর আবার 5 দ্বারা করলেন তাহলে হবে কত, 300। তারপর আবার 5 দ্বারা করলেন তাহলে হবে 60। আবার 5 দ্বারা করলেন তাহলে কত হবে, 12 হবে। এরপর 3 দ্বারা করলেন, তারপর হচ্ছে 4 হবে, 2 দ্বারা করেন তারপর হচ্ছে কত হবে, 2 হবে। ঠিক আছে, তো এখান থেকে আপনার হচ্ছে ওই যে ডিফারেন্স গুলো নিতে হবে আর কি। ঠিক আছে, ডিফারেন্স গুলো নিতে হবে। 100 মানে গুণ হলো, এই যে দেখেন এটা হচ্ছে কি, এই 75টা হচ্ছে টাকা, আর আমরা হচ্ছে এই যে দেখেন পয়সা হিসাব করছি, এটা হচ্ছে কিসে আছে, পয়সাতে আছে। ঠিক আছে, পয়সা। তা টাকা আর পয়সা কি একসাথে হবে? তা আপনি কি করছেন, টাকাটারে, টাকাকে কি পয়সাতে নিয়ে গেছে, টাকাকে পয়সাতে নিলে কি করতে হবে, 100 দ্বারা গুণ দিতে হবে। ও, লেকচার বুকের কত পৃষ্ঠা, 70 পেজ। পেজ নাম্বার হচ্ছে 70, আর ম্যাথ নাম্বার হচ্ছে 16। ম্যাথ নাম্বার হচ্ছে কত, 16। ঠিক আছে, তো তাহলে এটা পারবেন। এভাবে উৎপাদক করে এক্স এর মানটা বের হয়ে গেলে কি ছাত্র সংখ্যা হয়ে যাবে। তাহলে উত্তর হচ্ছে আপনাদের 75 আসবে আর কি। যদি নেগেটিভ আসে নেগেটিভটা বাদ, নেগেটিভ আসলে নেগেটিভটা বাদ। ঠিক আছে, নেগেটিভ আসলে নেগেটিভটা বাদ, পজিটিভটা নিতে হবে, কারণ ছাত্র সংখ্যা নেগেটিভ হবে না। এবার দেখেন একটি ক্রিকেট দলে যতজন স্ট্যাম্প আউট হলো, যতজন স্ট্যাম্প আউট হলো, ঠিক আছে, যতজন স্ট্যাম্প আউট হলো তার কি বলছে, তাইলে আমরা এটা ধরে ফেলি কতজন, একজন। ঠিক আছে, একজন স্ট্যাম্প আউট হলো, তার 1.5 গুণ, 1.5 গুণ মানে কত, এই যে দেখেন 1.5 গুণকে আপনি 1.5ও লিখতে পারেন, অথবা হচ্ছে 3/2ও লিখতে পারেন। ঠিক আছে, যেটাই লিখেন, মানে 3/2 যে কত, 1.5 এক কত, 1.5 গুণ। ঠিক আছে, তাহলে কি বলছে কই, যতজন স্ট্যাম্প আউট হলো তার 1.5 গুণ হচ্ছে কট আউট হলো, এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো। এখানে কিন্তু স্টাম্প আউটের অর্ধেক বলে নাই। এসে দেখেন এখানে কিন্তু কি বলে নাই, এই প্রথমটা কিন্তু, এই যে আমি আপনাদেরকে বলি, এই যে কট আউট, এই কট আউট হচ্ছে কার সাথে রিলেটেড, স্টাম্প আউটের সাথে। ঠিক আছে, কট আউট হচ্ছে স্টাম্প আউটের সাথে রিলেটেড, বুঝে গেছে? কট আউট হচ্ছে কি, 1.5 গুণ হচ্ছে স্টাম্প আউটের সাথে রিলেটেড। কিন্তু ভাইয়া এখানে যে বোল্ড আউট আছে, এই বোল্ড আউট হচ্ছে কার সাথে রিলেটেড, মোট উইকেটের। এখন একটি ক্রিকেট খেলা মোট উইকেট কত, 10টি। মোট উইকেট কত, 10টি। মোট উইকেট হচ্ছে কতটি, 10টি উইকেট। ঠিক আছে, মোট উইকেট হচ্ছে কতটি, 10টি উইকেট। তাহলে মোট উইকেটের অর্ধেক হচ্ছে বোল্ড আউট হলো, তাহলে অর্ধেক কতজন, 10টি উইকেটের অর্ধেক কতজন, 5 জন। ঠিক আছে, 10টি উইকেটের অর্ধেক কতজন, 5 জন। ঠিক আছে, এই যে মোট উইকেট হচ্ছে 10, মোট উইকেট হচ্ছে 10, মোট উইকেটের অর্ধেক হচ্ছে বোল্ড আউট হলো, তাহলে কতজন বোল্ড আউট হয়েছে, 5 জন। কতজন বোল্ড আউট হয়েছে, 5 জন। তাহলে কট আউট কতজন হয়েছে, এটা বের করতে হবে। তাহলে আমরা লিখি ধরি, স্ট্যাম্প আউট হচ্ছে কতজন, 1 জন। তো স্ট্যাম্প আউট যতজন হলো তার 1.5 গুণ কট আউট, তাহলে কট আউট কতজন হবে, কট আউট হচ্ছে তার 1.5 গুণ মানে 3/2 এক্স। তার 1.5 গুণ হচ্ছে কি হয়েছে, কট আউট হয়েছে। এরপর মোট উইকেটের অর্ধেক হচ্ছে বোল্ড আউট, তাহলে বোল্ড আউট হচ্ছে কতজন, বোল্ড আউট হচ্ছে কতজন, বোল্ড আউট হচ্ছে 5 জন। ঠিক আছে, বোল্ড আউট হচ্ছে কতজন হয়েছে, 5 জন। বাংলাদেশ ক্রিকেটে মোট 20টা উইকেট, 20টা দিয়েও লাভ নাই, টেস্টের মধ্যে তো 20টা দিয়েও লাভ নাই। তা ঠিক আছে, বোল্ড আউট হচ্ছে কতজন, 5 জন হয়েছে। তাহলে আমরা জানতে চাইছি কি কট আউট কতজন। তাইলে এখন আমাদের কি, এই যে স্টাম্প আউট, কট আউট, বোল্ড আউট সবগুলো মিলে যতজন আউট হয়েছে, কতজন আউট হবে, 10 জন, মানে 10টা উইকেট যাবে। কত উইকেট যাবে, 10টা উইকেট যাবে। তাহলে এই যে এক্স এক্স উইকেট, এক্স তারপর হচ্ছে কত, 3/2 এক্স, তারপর হচ্ছে কত, 5, এগুলো মিলে হচ্ছে কতজন, এগুলো মিলে হচ্ছে 10 জন আউট হবে। তাহলে এবার এখান থেকে ক্যালকুলেশন করে ফেলবেন আর কি। লসাগু হচ্ছে 2, তাহলে এক্স এর নিচে 2 নাই, তাহলে এটার গুণ দিয়ে দেন 2x। এটার নিচে 2 আছে তাহলে দরকার নাই 3x। এটার নিচে 2 নাই, তাহলে 2 এর সাথে গুণ করে দেন 10। ঠিক আছে, তাহলে এখানে 2x আর 3x মিলে কত, 5x, আর এখানে একটা 10 আছে, এটা কোনাকুনি গুণ হইলে এদিকে হয়ে যাবে 20। তাহলে 5x ইকুয়াল হচ্ছে 20 মাইনাস 10 ইকুয়াল হচ্ছে 10। তাহলে x ইকুয়াল হচ্ছে কত, 2। x ইকুয়াল টু 2 পেয়ে গেছে। এবার হচ্ছে আমাদেরকে বলছে যে কট আউট কতজন, তাহলে এখানে 2 বসায় দেন। তাহলে কট আউট হচ্ছে কত, 3/2 ইন্টু এক্স, এক্স এর মান 2, তাহলে হচ্ছে 3 জন। তাহলে উত্তর কত, 3 জন। ঠিক আছে, উত্তর হচ্ছে 3। হ্যাঁ, তাহলে এই দুইটা যোগ করে 5 আর কি। হ্যাঁ, ওটা হলো। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা পারবেন। এই দেখেন এই অঙ্কটা একটু মজার, এই অঙ্কটা একটু বুঝতে হবে, সবাই একটু মনোযোগী হতে হবে।
এটা বুঝলে হচ্ছে কি, এটা এই দেখেন এই অঙ্কটা হচ্ছে আমি হচ্ছে অডিটরে বাইবা দিছিলাম। অডিটরে বাইবা আমার সরাসরি এটা হচ্ছে মুখে বলছে, মুখে উত্তর দিতে হয়েছে আর কি, ঠিক আছে। মুখে বলছে, মুখে উত্তর দিতে হয়েছে। তবে আমাকে যেটা বলছে সেটার উত্তর ছিল 48, কিন্তু এটার উত্তর হচ্ছে 60। এটার আনসার হচ্ছে কত আসবে, 60 আসবে, কিন্তু আমাকে যেটা প্রশ্ন করছিল ওটার উত্তর হচ্ছে 48। 48 আসে সম্ভবত এখানে তিনজন দাঁড়ায় থাকলে, মানে তিনজন বললে হচ্ছে মনে হয় 48 আসে। যাই হোক, আপনারা এটা করে দেখতে পারেন আর কি। আচ্ছা, আমি হচ্ছে করে দিচ্ছি এটা, ঠিক আছে। এখানে যেভাবে আছে এভাবে করে দিচ্ছি। হ্যাঁ, এক্স প্লাস এটা দিয়ে করা যাবে, x+3, হ্যাঁ করতে পারবেন, করতে পারবেন। কত সময় নিচ্ছিলেন ভাইয়া? আমি মুখে মুখে, এটা হচ্ছে কি জানেন, আমার হচ্ছে মুখস্থ ছিল, আমার আসলে এটা আমি বাপ ধরে হচ্ছে 30 সেকেন্ড সময় নিছি, কিন্তু আসলে এটা আমি হচ্ছে উত্তরটা জানতাম, মানে এখানে মনে হয় তিনজন না কতজন ছিল, মানে 6 জন বলে নাই আর কি। তখন হচ্ছে ও এটার একটা কারণ আছে, মানে অডিটর তো 11তম গ্রেড, তো ওই পরীক্ষাগুলোর ভাইভাতে আহ হ্যাঁ ওটার রিটেনে রিটেনে হচ্ছে ম্যাথটা আসছিল। তো ওইখানে হচ্ছে আপনি কি সত্যি সত্যি পরীক্ষা দিছেন কি না এগুলা চেক করে, মানে আপনার খাতাগুলো ওনাদের কাছেই থাকে, ঠিক আছে। এই জন্য হচ্ছে তখন মুখস্থ ছিল যে 48, পরীক্ষাতে যেটা আসছিল ওটা বলে দিছি, ঠিক আছে। ওটা চেক করে দেখে আর কি ওইখানে। আবার হাতের লিখে মিলাই এরকম 11তম গ্রেড এই পরীক্ষাগুলো, আবার ব্যাংকের পরীক্ষা তো এরকম করে কিন্তু, মানে প্রশ্ন করে যে এরকম মানে কি কি জানি ফোকাস রাইটিং কোনটা আসছিল, ঠিক আছে। এগুলো চেক করে দেখে যে আপনি আসলে প্রক্সি দিছেন নাকি ইয়ে দিছেন, ঠিক আছে। না পারলে সন্দেহ করতো, আসলে ভাই আমি এমনিতে সন্দেহ শিকার হই, কারণ আমার এক এক দিন লেখা এক এক রকম হয় পরীক্ষার হলের খাতা, ঠিক আছে। এক এক দিন লেখা এক এক রকম হয়ে যায় আমার। আচ্ছা যাই হোক, আমরা এখানে দেখেন ম্যাথটা আমি একটু ইজি ভাবে করতে চাচ্ছি, আপনারা একটু মনোযোগী হতে হবে। বলছে একটি শ্রেণীতে কিছু বেঞ্চ আছে, কিছু বেঞ্চ আছে। তো কিছু বেঞ্চ আছে মানে কতটি, কিছু মানে এক্সটি, ঠিক আছে, মনে করি যে এক্সটি বেঞ্চ আছে। আচ্ছা, একটি শ্রেণীতে কিছু বেঞ্চ আছে মানে এক্সটি বেঞ্চ আছে, ওকে ফাইন। এরপরে বলছে কি যদি একটি বেঞ্চে 4 জন করে বসে, একটি বেঞ্চে 4 জন, মানে একটিতে বসে 4 জন, তাহলে এক সংখ্যকে কতজন বসবে ভাইয়া, 4x। মানে একটি বেঞ্চে 4 জন, 10টার মধ্যে 40 জন, এরকম না। একটি বেঞ্চে যদি 4 জন হয় 10টার মধ্যে কতজন, 40 জন। 40 জন কেন হয়েছে, ওই যে গুণ দিচ্ছেন 4-এর সাথে 10। তো এখানে এক এক সংখ্যক যদি বেঞ্চ থাকে, তাহলে প্রতিটি যদি 4 জন করে বসে তাহলে কতজন হবে, 4x জন হবে, এমন না। তাহলে যদি একটি বেঞ্চে 4 জন করে বসে তাহলে 3টি বেঞ্চ ফাঁকা থাকে, 3টি বেঞ্চ কি থাকে, ফাঁকা থাকে। বুঝতে পারছেন? এই যে একটু করে বুঝতে হবে, একটু করে বুঝতে হবে। একটি শ্রেণীতে হচ্ছে কত, এক্সটি বেঞ্চ, যদি প্রত্যেক বেঞ্চে 4 জন করে বসে, তাহলে প্রত্যেক বেঞ্চে যদি 4 জন করে বসে তাহলে 3টি বেঞ্চ ফাঁকা থাকে। এখন দেখেন 3টি ফাঁকা, এখন একটির মধ্যে আপনি কতজন বসেন, এই যে 4 জন করে বসেন তাই না, একটির মধ্যে 4 জন করে বসে, তাহলে 3টির মধ্যে কতজন ফাঁকা থাকে যেহেতু, তাহলে এখানে কতজন, 12 জন। 12 জন হচ্ছে কি, 12 জনের সিট খালি আছে তাই না, 12 জনের সিট হচ্ছে কি আছে, খালি আছে। কথা বুঝে আসছে কিনা, 12 জনের সিট হচ্ছে কি খালি, কথা বুঝে আসছে। তাহলে এই 12 জনের সিট খালি, এই 12 জন গেল কই, বলেন এই 12 জন গেল কই, এই 12 জন গেল কই। 12 জন হচ্ছে আপনার এখানে ঢুকে গেছে, ঠিক আছে। এই 12 জন হচ্ছে কি করছে, এখানে ঢুকে গেছে, মানে এখানে বসে গেছে এরা, বুঝে আসছে। এই 12 জন হচ্ছে এখানে বসে গেছে, এই জন্য হচ্ছে বিয়োগ। না না, এই যে দেখেন একটি শ্রেণীতে কিছু বেঞ্চ আছে, ওকে বেঞ্চ, যদি একটি বেঞ্চে 4 জন করে বসে তাহলে 3টি বেঞ্চ ফাঁকা থাকে। তাহলে আমি হচ্ছে কি, মানে 4 জন করে বসছে, 3টি বেঞ্চ ফাঁকা মানে কত, 12 জনের সিট খালি, এই যে 12 জনের সিট খালি, ঠিক আছে। ওকে, এটা শেষ। এবার যদি 3 জন করে বসে, এটাই কি সংখ্যা, স্টুডেন্ট সংখ্যা, এটা কি সংখ্যা, স্টুডেন্ট সংখ্যা, ছাত্রছাত্রী সংখ্যা, ঠিক আছে। এটা হচ্ছে কি ছাত্রছাত্রী সংখ্যা, মানে 4x জন সুন্দর মতো বসতে পারতো, ঠিক আছে। তো এখানে বলছে 3টি বেঞ্চ ফাঁকা থাকে, তার মানে 12 জনের কি সিট খালি, মানে 4x - 12, বুঝে আসছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি ছাত্রছাত্রী সংখ্যা। আবার যদি বলছে যে যদি 3 জন করে বসে, তাহলে 3 জন করে বসলে 6 জন দাঁড়ায় থাকে, তাহলে 3 জন করে বসছে, তাহলে এক সংখ্যক সিটে হচ্ছে 3 জন করে বসলে তাহলে হচ্ছে টোটাল স্টুডেন্ট হচ্ছে কতজন, 3x জন, কিন্তু আরো 6 জন তো ভাই দাঁড়ায় আছে, তাহলে +6, ঠিক আছে, তাহলে হচ্ছে কি +6।
তাহলে এটাও ছাত্রছাত্রীর সংখ্যা, এটাও কি ছাত্রছাত্রী সংখ্যা। তাহলে কথা বুঝছেন কিনা এবার? সবাই বুঝছে কিনা বলেন জিনিসটা? সবাই একটু রেসপন্স করেন দ্রুত যে আমি এই দুটো জিনিস বুঝছি, মানে এই সাইড আর এই সাইড বুঝছি। দেখেন বলছে, আমি আরেকবার বলতেছি, ঠিক আছে, ওকে। মানে প্রত্যেক বেঞ্চে যদি 4 জন করে বসে তাহলে কতজন বসবে? এই যে 4x জন বসবে। কিন্তু বসার পরে তো ভাই বেঞ্চ ফাঁকা থাকছে, কারণ আপনি তো ছাত্রছাত্রী সংখ্যা হিসাব করতে পারবেন না, বেঞ্চ ফাঁকা রাখা যাবে না। তাহলে আপনি কি করবেন? ওই 12 জন অবশ্যই এখানে ঢুকে গেছে, ঠিক আছে, 4 জন করে বসলে বেশি বসে গেছে। তাইলে হচ্ছে কি, এই 12 জনটা হচ্ছে আমি কি করছি, বিয়োগ করে দিছি, 12 জন এখানে ঢুকে গেছে, এটা বিয়োগ করে দিছি। আচ্ছা, এরপর যদি 3 জন করে বসে, মানে এবার কম করে বসেছেন আপনি, কম করে বসালে 6 জন এসে দাঁড়ায় থাকছে, তাহলে 3 জন করে বসছে, তাহলে 3x জন হচ্ছে বসে গেছে, মানে এতজন বসে গেছে। তাহলে আরো 6 জন দাঁড়ায় আছে, তাহলে ওই 6 জন যোগ, তাহলে হচ্ছে 6 জন যোগ করে দিলে ছাত্রছাত্রী সংখ্যাটা আমরা পেয়ে গেছি। তাহলে এটাও ছাত্রছাত্রী সংখ্যা, এটাও ছাত্রছাত্রী সংখ্যা। তাহলে আমরা কি লিখতে পারবো প্রশ্ন মতে, যে 4x - 12 সমান হচ্ছে 3x + 6। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কি হবে? 4x - 3x ইকুয়াল টু হচ্ছে 6 + 12 ইকুয়াল টু x ইকুয়াল টু হচ্ছে কত? 18। এখন এটাই কি উত্তর? এটা তো ভাই বেঞ্চ সংখ্যা, এটা হচ্ছে বেঞ্চ সংখ্যা, এই যে কিছু বেঞ্চ আছে, এক্সটি হচ্ছে কি বেঞ্চ, এটা হচ্ছে বেঞ্চ সংখ্যা, ঠিক আছে, এটা হচ্ছে বেঞ্চ সংখ্যা। তাহলে ছাত্রছাত্রী সংখ্যা কোনটা? এটা অথবা এটা, যে কোনো একটাতে বসাই দিলে হবে। তাহলে 3x + y এটাতে বসাই দিই, ঠিক আছে, 60 জন। আচ্ছা, প্রশ্ন করতেছে 12 কিভাবে হলো? 12 কিভাবে হলো? দেখেন আপনাকে বলছে যদি একটি বেঞ্চে 4 জন করে বসেন, তাহলে 3টি বেঞ্চ ফাঁকা থাকে, এই যে 3টি বেঞ্চ ফাঁকা, তাহলে এই যে 12 এর ব্যাখ্যা, 12 এর ব্যাখ্যা, আপনার ফাঁকা বেঞ্চ কয়টা? 3টা। ফাঁকা বেঞ্চ হচ্ছে কয়টা? 3টা। তো ঠিকঠাক মতো যদি বসতে পারতো 4 জন করে, 4 জন করে, তাহলে 3টার মধ্যে কতটা বসতো? 4 × 3 ইকুয়াল টু 12 জন বসতো। 4 × 3 ইকুয়াল টু 12 জন বসতো না? কিন্তু এই 12 জন কোথায় ঢুকে গেছে? 12 জন তো ভাই এই 4x এর মধ্যে ঢুকে গেছে। এই জন্যই তো বেঞ্চ খালি, বেঞ্চ তো খালি রাখা যাবে না। আপনার তো স্টুডেন্ট গুনতে হলে, মনে করেন যে 100টা সিট আছে, 3 জন করে বসে, তাহলে 300 জন স্টুডেন্ট। কিন্তু আপনি হচ্ছে 100টা সিটে 3 জন করে না বসায় 4x জন বসাই দিয়েছেন, তাইলে কিছু মানে ওই 3 জন করে যে বসতো কিছু মানে সমান সমান হইতো। আপনি তো 4 জন করে বসায় হচ্ছে কিছু বেঞ্চ খালি রেখে দিয়েছেন, তাহলে এই খালিটা বিয়োগ। বুঝে গেছে? ওই খালি জন হচ্ছে কি বিয়োগ। এটা হলো কাহিনী। আচ্ছা, এবার দেখেন 11 নম্বরটা, এটা আপনাদের হচ্ছে লেকচার শিটে নাই, এটা হচ্ছে লেকচার শিটে নাই। বলছে যখন কিছু টাকা 16 জনের পরিবর্তে 12 জনের মধ্যে ভাগ করে দিছে, তাহলে তো খুশি হয়ে গেছে, ঠিক আছে, 16 জনের পরিবর্তে 12 জনকে ভাগ করে দিছে, তাইলে প্রত্যেকে 400 টাকা করে বেশি পাবে, ঠিক আছে। আপনাদেরকে এরকম, মানে যদি কেউ এরকম দেয়, তাইলে কি, দেওয়ার কথা 10 জনের দিছে 2 জনকে, তাইলে তো কি সবাই খুশি হয়ে যাবে। পরীক্ষার হলে মাথা স্টার্ট করতে না চাইলে বাসায় বসে বসে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যখন কিছু টাকা 16 জনের পরিবর্তে 12 জনের মধ্যে, ওই কিছু টাকাটা তো আমি জানি না, না জানলে এক্স, না জানলে কি X টাকা। তাহলে আপনি X টাকা দিতে পারেন, এই যে দেখেন 16 জনের পরিবর্তে 16 জনকে, মানে 16 জনকে যদি আপনি X টাকা দেন, তাহলে একজনকে কত টাকা দিবেন? X/16। আবার 12 জনকে যদি X টাকা দেন, তাহলে একজনকে কতটুকু দিবেন? X/12, তাই না? এই যে প্রত্যেকে, প্রত্যেকে বলছে না, প্রত্যেকে মানে কতজন? একজন। এই যে এই জন্য আমি হচ্ছে কতজন, একজনের জন্য বের করছি, একজনের জন্য বের করছি, ঠিক আছে। আপনি 16 জনের পরিবর্তে 12 জনকে দিবেন, কথা বুঝে আসছে? ভাগ করে দেবো, তাহলে প্রত্যেকে 400 টাকা করে বেশি পায়, তাহলে সেখানে মোট কত টাকা ছিল? তাহলে মোট কত টাকা ছিল? এই যে কিছু টাকা মানে X টাকা ছিল। তাহলে আমি 16 জনকে X টাকা ভাগ করে দিই, তাহলে একজনকে কত টাকা? X/16 টাকা। আবার 12 জনকে যখন ভাগ করে দিব, তাহলে 12 জনকে দিব X টাকা, তাহলে একজন কত করে পায়? X কে 12 দ্বারা ভাগ, তাই না? তাহলে এখন কত টাকা ডিফারেন্স? 400 টাকা। 400 টাকা ডিফারেন্স, তাহলে কারা বেশি পায়? মানে এখানে কোন পক্ষ বেশি পায়, এই পক্ষ নাকি এই পক্ষ? এটা প্রথম পক্ষ নাকি দ্বিতীয় পক্ষ, কে বেশি পায়? টাকাটা এই 400 টাকা করে যে বেশি পাইছে, এটা কে পাইছে, প্রথম পক্ষ নাকি দ্বিতীয় পক্ষ? 2 নম্বর পক্ষ বেশি পাইছে, 2 নম্বর পক্ষ। তাইলে প্রশ্ন মতে, প্রশ্ন মতে 2 নম্বর পক্ষ থেকে 1 নম্বর পক্ষ বিয়োগ কত টাকা বেশি পাইছে? 400 টাকা। এটাই উত্তর, এখানে ক্যালকুলেশন করলে উত্তর, ঠিক আছে। অর্থাৎ বড়টা থেকে ছোটটা বিয়োগ। আর ভগ্নাংশের ক্ষেত্রে কি, নিচে যত ছোট তত বড়, নিচে যত ছোট তত বড়, ঠিক আছে। আচ্ছা,
তাহলে এখানে আপনি ক্যালকুলেশন করলে এক্স এর মান পেয়ে যাবেন। তো এটা তো ইজি, 12 আর 16 লসাগু কত, 48। তো এটা পারবেন। যাই হোক, এক্স ইকুয়াল টু কত টাকা জানি, এই যে এক্স ইকুয়াল টু আপনি 19,200 টাকা পাবেন সম্ভবত, ঠিক আছে, 19,200 টাকা, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, পারবেন তো নাকি, এটা পারবেন তো? আচ্ছা, যাই হোক, এই অঙ্কগুলো সবাই পারেন। তারপর হচ্ছে আমি একটু হচ্ছে দেখেন, আগে অবজেক্টিভ নিয়ম সলভ করে ফেলি। আগে অবজেক্টিভ নিয়ম সলভ করে ফেলি। মানে অবজেক্টিভে কিভাবে করবেন বলছে, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্ক তো স্থান বিনিময় করা মানে কি, ধরেন 1 আর 2 আছে, স্থান বিনিময় মানে কি, দুই অঙ্ক, একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক, অর্থাৎ দশক যাবে এককে, একক যাবে দশকে, স্থান বিনিময় করলে হবে 21। দশক যাবে এককে, একক যাবে দশকে, স্থান বিনিময়, ঠিক আছে। এটাকে বলে যে স্থান বিনিময়, একক যাবে দশকে, দশক যাবে এককে। যাই হোক, স্থান বিনিময় করলে 54 বৃদ্ধি পায়। আবার অঙ্ক দুটির যোগফল হচ্ছে 12। অঙ্ক দুটির যোগফল হচ্ছে কত, 12। তাহলে সংখ্যাটি কত, তাহলে কিভাবে করবেন পরীক্ষার হলে, সংখ্যাটি কত, তাহলে এখানে হচ্ছে 48। আর স্থান বিনিময় করলে কি হবে এখানে, এটা যদি স্থান বিনিময় করেন তাহলে এটা কি হবে, 84 হবে, ঠিক আছে, এটা হবে 84। এবার কি বলছে, স্থান বিনিময় করলে 54 বৃদ্ধি পায়। এবার আপনি 84 থেকে 48 বিয়োগ করে দেখেন, 84 থেকে 48 বিয়োগ করে দেখেন, তাহলে কত আসে, এই দুটার ডিফারেন্স কত আসে, 36 মনে হয়, ঠিক আছে, এই দুটার ডিফারেন্স মনে হয় 36 আসে। তাহলে এটা কি উত্তর হবে না, কারণ আমার হচ্ছে কত, 54 বৃদ্ধি পাইছে, তাহলে 54 কে বৃদ্ধি পাইছে না, তাহলে এটা উত্তর না, ক নাম্বার উত্তর না। এবার এটা দেখেন, এই দুটার যোগফল হচ্ছে কত, 12, ঠিকঠাক আছে, 12 আছে, ওকে ফাইন। এটাকে উল্টা করে দেন, তাইলে হবে কত, 57। এটা তো উল্টা ছোট হয়ে গেছে, তাহলে এটা আরো আগে উত্তর না, এটা আরো আগে উত্তর না, এটা ছোট হয়ে গেছে। এবার দেখেন, এটাকে স্থান বিনিময় করে দেন, তাহলে এটা হবে 93। এবার 93 বিয়োগ 39, তাহলে কত আসে, 54। তাহলে সত্যি সত্যি 54 বৃদ্ধি পাইছে, সত্যি সত্যি 54 বৃদ্ধি পাইছে, তাইলে কোনটা উত্তর, এটাই উত্তর, অপশনে এইভাবে করে ফেলবেন, ঠিক আছে, পরীক্ষার হলে, পরীক্ষার হলে এইভাবে করে ফেলবেন। পারবেন তো নাকি, এভাবে পারবেন তো? আচ্ছা, যাই হোক, তাইলে এখন এটা রিটেনে কিভাবে করবেন, মানে যদি যদি লিখিত আসে তাহলে কি করবেন দেখেন, লিখিত আসলে কি করবেন, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, এই যে দেখেন লিখিত আসলে কিভাবে করবেন, আমি একটু এখানে দেখাই দিই। এই যে দেখেন, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাহলে আমরা হচ্ছে কি ধরি, একক স্থানীয় অঙ্ক সমান ওয়াই, আর দশক স্থানীয় অঙ্ক সমান হচ্ছে কি এক্স। তো একক স্থানীয় অঙ্কের মান হচ্ছে 1 একক, দশক স্থানীয় অঙ্কের মান হচ্ছে 10 একক। দশক স্থানীয় অঙ্ক মানে কি 10 একক, দশক স্থানীয় অঙ্ক মানে কত, 10 একক। তাহলে আমার সংখ্যাটি কত হবে, তাহলে মূল সংখ্যাটি কত হচ্ছে, দশক স্থানীয় অঙ্কের সাথে হচ্ছে কত গুণ, 10 একক, ঠিক আছে, 10 দ্বারা গুণ, আর একক স্থানীয় অঙ্কের মান হচ্ছে 1 একক, তাহলে সংখ্যাটি হচ্ছে 10x+y, 10x+y। বুঝতে পারছেন? যেমন মনে করেন এখানে যে এই যে 12, এই 12টা কিভাবে আসে, 12 আসে 1 × 10 + 2 × 1, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু কত হচ্ছে, 12, মানে একক স্থানীয় অঙ্কের মান 1 একক, দশক স্থানীয় অঙ্কের মান হচ্ছে 10 একক। আচ্ছা, তাহলে সংখ্যাটি হচ্ছে কি 10x+y। এবার অঙ্ক তো স্থান বিনিময় করলে, তাহলে অঙ্ক তো স্থান বিনিময় করলে হচ্ছে 54 বৃদ্ধি পায়। তাহলে স্থান বিনিময় করলে, স্থান বিনিময় করলে সংখ্যাটি কত হবে, সংখ্যাটি কি হবে, উল্টে যাবে, অর্থাৎ দশক যাবে এককে, একক যাবে দশকে, তাহলে সংখ্যাটি কি হয়ে যাবে, 10y+x, 10y+x। আচ্ছা, এবার দেখেন, এখন অঙ্কদের স্থান বিনিময় করার কারণে কি পাইছে, এই যে বৃদ্ধি পাইছে, অঙ্কদের স্থান বিনিময় করার কারণে কি পাইছে, বৃদ্ধি পাইছে। তাইলে অবশ্যই স্থান বিনিময় সংখ্যাটি বড়, এই দুটার মধ্যে কে বড়, এই দুটো সংখ্যার মধ্যে ও বড়, কারণ এ কে স্থান বিনিময় করছেন আর বড় হয়েছে। এই যে 39 আর 93 মধ্যে কে বড়, অবশ্যই 93 বড়, মানে স্থান বিনিময় করার কারণে এটা কি হয়ে গেছে, বড় হয়ে গেছে, এটা হচ্ছে কি থাকবে, ছোট থাকবে। তো বড় থেকে ছোট বিয়োগ দিলে কত ডিফারেন্স, এই যে 54 বৃদ্ধি পাইছে, কতটুকু বৃদ্ধি পাইছে, 54, তাহলে প্রশ্ন মতে কি, কই, এই যে এটা থেকে ওটা বিয়োগ দিয়ে দিব, 10y+x, 10y+x, আর বিয়োগ হচ্ছে কি 10x+y, তাহলে কতটুকু বৃদ্ধি পাইছে, 54 বৃদ্ধি পাইছে। এটা হচ্ছে মূল কাহিনী। তো আপনি আরেকটা কন্ডিশন কি জানেন, এই যে অঙ্ক দুটির যোগফল, তো অঙ্কগুলো কি কি, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। তাহলে এখানে অঙ্ক দুটির যোগফল হচ্ছে কি দেওয়া আছে, 12। অঙ্ক দুটির যোগফল কি দেওয়া আছে, 12, অর্থাৎ x+y সমান কত দেওয়া আছে, 12 দেওয়া আছে। তাহলে এটা সমীকরণ 1 ধরেন।
আর এটাকে সমীকরণ হচ্ছে কত, আমি একটু ক্যালকুলেশন আগে দিই। তাহলে 10y থেকে y গেলে কত, 9y, আর এটার দুই ডিফারেন্স হচ্ছে 9x ইকুয়াল টু হচ্ছে 54। 9 দ্বারা ভাগ করে দিলে কি হবে, y মাইনাস x সমান 6 নং 54। তাহলে এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। এবার হচ্ছে আপনারা 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশন সলভ করে x y এর মান বের করে এখানে বসা দিবেন। এই যে এখানে বসা দিবেন, এই বক্সের মধ্যে বসা দিবেন, তাহলে উত্তর হয়ে যাবে। ঠিক আছে, দেখবেন যে 93 পেয়ে গেছেন, সরি কি জানি 39 পেয়ে গেছেন, সরি 39 পেয়ে গেছেন। ঠিক আছে, এই যে 39, উত্তর আসবে 39। 10x হিসাবটা বুঝিনি, 10x হিসাবটা বুঝেন নাই। 10x হিসাবটা এই যে বুঝাচ্ছি দেখেন। মনে করেন যে 123, মনে করেন যে 123, এই যে আমরা কি বলি, এটাকে একক, এটাকে বলি যে দশক, এটাকে বলি যে কি শতক, এটা তো জানি। তো একক স্থানীয় অঙ্কের মান হচ্ছে 1 একক, দশক স্থানীয় অঙ্কের মান হচ্ছে 10 একক, শতক স্থানীয় অঙ্কের মান হচ্ছে 100 একক। এবার হচ্ছে আপনি 123 আসার সময়, 123 আসে কিভাবে, 3 হচ্ছে একক স্থানীয় অঙ্কের ঘরে, তাহলে 3 গুণ 1, 3 গুণ 1, এরপর 2 হচ্ছে কত, দশক স্থানীয় অঙ্কের ঘরে, তাহলে 2 গুণ 10, আর 1 হচ্ছে কত, শতকের ঘরে, তাহলে 100 গুণ, মানে 1 গুণ 100। ঠিক আছে, 1 গুণ হচ্ছে কত, 100, মানে যে যত নাম্বার করে তত একক কি করবেন, গুণ করবেন। এবার এখানে পাবেন 100, এখানে পাবেন কত 20, এখানে পাবেন 3, এখানে পাবেন 3, এবার তিনোটা যোগ করে দেন। 100 যোগ 20 যোগ 3 এগুলো কত পেয়ে গেছেন, 123। 123 এই জন্য হচ্ছে যোগ করে, এই যে দেখছেন এখানে হচ্ছে যোগ করছি। আচ্ছা, তো এগুলো পারবেন। ঠিক আছে, 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশন সলভ করে এক্স ওয়াই এর মান বের করে ফেলবেন। এরপর 13 নম্বর ম্যাথটা, 13 নম্বর ম্যাথটা হচ্ছে ইজি। বলছে অঙ্কদ্বয়ের যোগফল হচ্ছে কত, 9, আর বিয়োগফল হচ্ছে কত, 1, তাহলে সংখ্যাটি কত। তাহলে অঙ্কদ্বয়ের যোগফল হচ্ছে কত, 9, বিয়োগফল হচ্ছে 1। এখন দেখেন 6 আর 3 যোগ করলে কত, 9 হয়, যোগ করলে 9, কিন্তু বিয়োগ করলে কি 1 হচ্ছে, বিয়োগ করলে হয় 3, তাহলে এটা হবে না। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে 7 আর 2 যোগ করলে কত হবে, 9, কিন্তু 7 থেকে বিয়োগফল 2 বিয়োগ করলে কি ইয়ে হচ্ছে, 1 হচ্ছে, বিয়োগফল কি 1 হচ্ছে না, তাহলে এটা উত্তর না, এটাও উত্তর না। ঠিক আছে, এটা উত্তর না। তাহলে উত্তর কোনটা, এই যে দেখেন 5 আর এটা যোগ করলে হচ্ছে 9, আবার 5 বিয়োগ 4 মানে কত হচ্ছে 1, 4 আর 5 যোগ করলে কত হয় 9, তাহলে 5 বিয়োগ 4 দিলে কত হচ্ছে 1, তাহলে বিয়োগফল 1, তাহলে এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। আর রিটেন সলিউশন হচ্ছে কি, রিটেন সলিউশন আপনাদের হচ্ছে কি এইভাবে করে করবেন। তো আপনাদের হচ্ছে কি জানি, আপনাদের বইতে আছে দেখেন, আপনাদের এটা বইতে কত নাম্বার, এই 71 নাম্বার পেজ, পেজ নাম্বার হচ্ছে 71, আর ম্যাথ নাম্বার হচ্ছে 18। এখন এখানে আপনাদের অপশন বইতে দেখেন, বইতে লিখে আছে এই যে বিয়োগফল এক্স মাইনাস ওয়াই সমান 1 লেখা আছে। ঠিক আছে, লেকচার শিট, ঠিক আছে, লেকচার শিটে কি দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই সমান 1 দেওয়া আছে। এখন লেকচার শিটে ধরছি কি এক্স ইজ গ্রেটার দেন ওয়াই তৈরি করে ফেলছে। ঠিক আছে, এখন আমার কাছে এটা মনে হয় যে এটা আসলে যৌক্তিক না আর কি। ঠিক আছে, এক্স কে ওয়াই কে ধরে করে ফেলছে। এখানে এক্স ও বড় হতে পারে, ওয়াই ও বড় হতে পারে, আপনি কোনটা বড় জানেন না। ঠিক আছে, এক্স ও বড় হতে পারে, ওয়াই ও বড় হতে পারে। এই জন্য হচ্ছে আপনি একবার লিখবেন যে এক্স, এক্স যদি বড় হয়, মানে এক্স যদি বড় হয় তাহলে লিখবেন যে এক্স মাইনাস ওয়াই সমান 1, আর যদি ওয়াই যদি বড় হয় এক্স এর থেকে, তাহলে লিখবেন যে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 1, বিয়োগ ফলটা। ঠিক আছে, কারণ আপনি জানেন না যে কে বড়, আপনি জানেন না যে কে বড়, বুঝে আসছেন। তাহলে একবার হচ্ছে এই ইকুয়েশনের জন্য সলভ করবেন, এটাকে 2 নাম্বার ইকুয়েশন, এটাকে 3 নাম্বার। ঠিক আছে, তো এইভাবে করবেন। আর 1 নাম্বার ইকুয়েশন কোনটা, এই যে কোন অঙ্কদ্বয়ের যোগফল হচ্ছে 9, অঙ্কদ্বয়ের যোগফল কত, তো যোগফল নিয়ে তো সমস্যা নাই, ছোট বড় নিয়ে সমস্যা নাই, এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 9, তো এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, তো আপনি 1 নাম্বার আর 2 নাম্বার, এই যে আমি এখানে লিখে দিছি 1 নং, আর হচ্ছে কি 1 নং আর 2 নং হচ্ছে কি সলভ করলে একটা উত্তর পাবেন আনসার, আর হচ্ছে কি 1 নং ও 3 নং, এই দুটা সলভ করবেন, এক্স ওয়াই এর মান বের করবেন, এটার জন্য পাবেন একটা আনসার। আর আপনি একক স্থানীয় অঙ্ক কি ধরবেন, কি বলছে, সংখ্যাটি কত বলছে, হ্যাঁ। তাহলে আপনি একক স্থানীয় অঙ্ক হচ্ছে কি ওয়াই ধরেন, আর দশক হচ্ছে কি এক্স ধরেন, তাহলে সংখ্যাটি কত আসবে, 10x প্লাস ওয়াই হবে। ঠিক আছে, তা আপনি হচ্ছে কি এই যে এক্স ওয়াই এর মানটা
এই যে 1 নং আর 2 নং যে সলভ করলে এক্স ওয়াই এর মান পাবেন, এটা এখানে বসা দিবেন একবার, আরেকবার হচ্ছে এটা বসা দিবেন, তাহলে দুটো উত্তর পেয়ে যাবেন। বুঝে আসছে? এই তো এক নিয়ম হচ্ছে আপনাদের লেকচার শিটে করা আছে। তো আরেক নিয়ম হচ্ছে কি, শুধু 1 নং আর 3 নং ইকুয়েশনটা বাদ দিয়ে ওইভাবে করবেন, দুইভাবে করবেন, ঠিক আছে? তো শুধু লেকচার শিটের নিয়মে করলে হচ্ছে একটা উত্তর বের হয়, তো এইভাবে করলে হচ্ছে দুটো উত্তর পেয়ে যাবেন। তাহলে পারবেন তো নাকি? এবার হচ্ছে দ্বিঘাত সমীকরণে চলে যাই। আচ্ছা, এবার হচ্ছে দ্বিঘাত, দ্বিঘাত দ্বি মানে কি দুই, দ্বি মানে হচ্ছে কত, দুই। তাহলে দুই ঘাত থাকবে, ঠিক আছে, দুই ঘাত অর্থাৎ চলকের ঘাত, চলকের হচ্ছে কত, সর্বোচ্চ পাওয়ার হচ্ছে কত, চলকের ঘাত কত থাকবে, সর্বোচ্চ পাওয়ার দুই থাকবে। আচ্ছা, চলকের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে কি, নো ব্রেক, এটা বেশিক্ষণ লাগবে না দ্বিঘাতটা, ঠিক আছে। চলকের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে কত থাকবে, দুই ঘাত। তাহলে এক চলকে যখন আপনি সমাধান সমীকরণ সলভ করতেন তখন এক্স এর মান কয়টা পাইতেন, একটা। ওয়াই এর মান কত, মানে এক্স ওয়াই এর মান এগুলো কয়টা করে পাইতেন, একটা করে পাইতেন যখন চলক একটা থাকতো। সরি, মানে পাওয়ার হচ্ছে কত থাকতো, এক থাকতো, ঠিক আছে, যখন পাওয়ার এক থাকতো তখন আপনি হচ্ছে একটা করে উত্তর পাইতেন। এখন দ্বিঘাত মানে হচ্ছে কি, যে চলকের সর্বোচ্চ পাওয়ার কত, দুই। দ্বিঘাত মানে হচ্ছে কি, চলকের সর্বোচ্চ পাওয়ার কত থাকবে, দুই। এই যে দেখেন দুই। তাহলে আমার মূল কয়টা থাকবে, মূল, মূল মানে কি সমাধান, মূল মানে সমাধান, সমাধান কয়টা থাকবে, দুইটি থাকবে, সমাধান থাকবে দুইটি। ঠিক আছে, তার মানে কি যত পাওয়ার বা যত ঘাত, এই যে দ্বিঘাত মানে দুই আছে, এই জন্য দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। আচ্ছা, তো এখন দ্বিঘাত সমীকরণের সমাধান কয়টা পাবেন, দুইটা পাবেন। এই দুইটা সমাধান কি, এই দুইটা সমাধান হচ্ছে এই যে ইকুয়েশনটা, অর্থাৎ একবার প্লাসের জন্য একটা এই সমাধান পাবেন, এক্স এর মান একটা পাবেন প্লাসের জন্য, আরেকটা পাবেন মাইনাসের জন্য। সর্বোচ্চ পাওয়ার বলতে চলকের এখানে দেখেন, চলকের সর্বোচ্চ পাওয়ার কত, এই যে এটার হচ্ছে এক, এটার হচ্ছে দুই, আর এটা তো ধ্রুবক পার্ট, ঠিক আছে। তাহলে এখানে চলকের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে কত, দুই, তার মানে এটা দ্বিঘাত সমীকরণ। যদি এরকম থাকতো এ এক্স কিউ প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি সমান হচ্ছে জিরো, তাহলে এটা আমি কত ঘাত বলতাম, ত্রিঘাত। কারণ এখানে চলকের সর্বোচ্চ পাওয়ার কত, তিন। বুঝে আসছে? না, তখন হচ্ছে ত্রিঘাত বলবো, চলকে তিন, তিন থাকলে ত্রিঘাত, আর চার থাকলে চতুর্ঘাত, চার থাকলে হচ্ছে কত, চতুর্ঘাত। বা মাত্র বলা যায় আর কি, এগুলোকে আমরা মাত্র বলি, বা দুই মাত্রা, তিন মাত্রা এভাবে বলি। আচ্ছা, তো এটার একটা সমাধান হচ্ছে কত, এই যে এটা এটা একটু মুখস্থ রাখতে হবে আপনাদের, এটা একটু মুখস্থ রাখতে হবে যে এই এক্স স্কোয়ার। এখন দেখেন এখানে পরিচয়গুলো জানতে হবে, এক্স এর সাথে যেটা থাকে ওটা হচ্ছে কি, বি। এক্স স্কোয়ারের সাথে যেটা থাকে সেটা হচ্ছে কি, এ। এক্স স্কোয়ারের সাথে যেটা থাকে সেটা হচ্ছে এ, এটা হচ্ছে আপনাকে জানতে হবে যে এক্স স্কোয়ারের সাথে এ, এক্স এর সাথে বি, আর এটা হচ্ছে সি, ধ্রুবক পার্ট, এটা হচ্ছে কি পার্ট, ধ্রুবক অংশ, ধ্রুবক। মানে এটার মান -5, -2, 3, 1, 0 হাবি জাবি থাকতে পারে আর কি, ধ্রুবক থাকবে, ঠিক আছে। তো এটা একটি দ্বিঘাত সমীকরণ যার সমাধান হচ্ছে এক্স ইকুয়াল টু এটা। এখন এই সমাধানটা কি ব্যাপার সেটা কি দেখাইতে হবে, আপনারা বললে দেখাই দিব, আর না বললে হচ্ছে এভাবে মুখস্থ করে রাখবেন, ম্যাথ করে দিব। সমাধানটা কি ব্যাপার সেটা কি দেখবেন নাকি? কেউ বলতেছে দেখান, কেউ বলতেছে। আচ্ছা দেখেন, আমি একটা না দেখাই দিলি, ঠিক আছে। আচ্ছা, ম্যাথ করে, ঠিক আছে। সমাধানটা হচ্ছে আপনারা, চলক বলতে কি বোঝায়, চলক মানে হচ্ছে যার মান পরিবর্তনশীল, যেমন এক্স এর মান পরিবর্তনশীল, এক্স ওয়াই জেড এগুলোকে আমরা চলক বলি কারণ এদের মান কি হয়, পরিবর্তন হয়। আচ্ছা, সবাই দেখাইতে বলতেছে, যাই হোক। এই যে দেখেন এটা সমাধান, দেখেন এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো, ঠিক আছে। তা আমি হচ্ছে এটা সমাধান, দেখেন এটা সমাধান আমি 4 দ্বারা গুণ করে দিই, 4 দ্বারা গুণ করে দিলাম। তাহলে আমরা কি করছি, উভয়পক্ষে 4 দ্বারা গুণ, 4 দ্বারা গুণ করে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এবার 4 দ্বারা গুণ করে দিলে এখানে কত হবে, 4 স্কোয়ার এক্স স্কোয়ার, 4ab এক্স প্লাস হচ্ছে কত, 4ac সমান হচ্ছে জিরো। হ্যাঁ, 4 দ্বারা গুণ কেন, কারণ ওই যে আমি সমাধান করবো এই জন্য। দেখেন 4 দ্বারা গুণ কেন, এটা তো সমাধান করবে এই জন্য, এটা অন্য নিয়মও করে, আপনারা ক্লাস 9-10 এর উচ্চতর গণিতে অন্যভাবে করাইছে, ওইভাবে কঠিন। তো এইভাবে ইজি, 4 দ্বারা গুণ করে করলে ইজি, অর্থাৎ সমাধানের নিয়ম আর কি। 4 দ্বারা গুণ করে করলে ইজি, কিন্তু আপনাদের ক্লাস 9-10 এর বইয়ের উচ্চতর গণিত এটা করা আছে, ওইখানে একটু কঠিন ভাবে করা আছে, যাই হোক। তাহলে 4 দ্বারা গুণ করে দিলাম। এখন দেখেন এখানে কি আছে ভাই, এখানে আছে এক্স আর এদিকে রুট ওভার, তার মানে কোনো এক সময় বাম পক্ষে একটা স্কোয়ার টার্ম থাকে, আর ডান পক্ষে হচ্ছে কি, মানে স্কোয়ার থাকে না আর কি, ঠিক আছে। অর্থাৎ বাম পক্ষে স্কোয়ার টার্ম, এরপর হচ্ছে আমরা রুট ওভার করে দিলে এখানে স্কোয়ার টার্মটা চলে যায়, আর এখানে হচ্ছে কি থাকে, মানে রুট ওভার চলে আসে, তাই না, এরকম। তাহলে আমার একটা স্কোয়ার টার্ম নিয়ে আসতে হবে এখানে,
স্কোয়ার টার্ম, আর এদিকে মানে স্কোয়ার সারা জিনিস একটা নিয়ে আসতে হবে। তাহলে দেখেন এখানে আমরা কি করতে পারি, দেখেন এটাকে আমি লিখতে পারি টু এ এক্স, টু এ এক্স হোল স্কোয়ার, একসাথে লিখতে পারি এটা টু এ এক্স হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই যে ফোর এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে প্লাস, আচ্ছা এটাকে আমরা হচ্ছে শুধু কি ধরি, এ ধরলাম। ঠিক আছে, তাহলে কি হয়, স্কোয়ার প্লাস টু এ বি, টু এ, এ বলতে কাকে বোঝাচ্ছি, টু এ এক্স কে বোঝাচ্ছি। ঠিক আছে, টু এ, আর বি বলতে বি কে বোঝাচ্ছি। তাহলে দেখেন এটা ফোর এ বি এক্স হয়ে যাচ্ছে, গুণ করে দিলে এটা ফোর এ বি এক্স সত্যি সত্যি হয়ে যাচ্ছে। তাহলে স্কোয়ার প্লাস টু এ, এ বলতে কি কাকে বোঝাচ্ছি, টু এ এক্স কে, টু এ বি আমরা কি জানি প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মিলে তাহলে কি লিখতে হবে, এখানে জোর করে বি স্কোয়ার লিখতে হবে, কিন্তু বি স্কোয়ার তো নাই, না থাকলে বিয়োগ, না থাকলে আবার বিয়োগ করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এরপর এখানে কি আছে, প্লাস ফোর এসি সমান হচ্ছে জিরো। এবার এই জায়গাটা এতটুকু পর্যন্ত কি হয়, স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা আর এদিকে কি থাকবে, বি স্কোয়ারটা ওইদিকে গেলে প্লাস বি স্কোয়ার, ফোর এসিটা ওইদিকে গেলে মাইনাসের ফোর এসি। আচ্ছা এরপর আমি যদি কি করি, বর্গমূল করে দিই, তাহলে এখানে স্কোয়ারটা আমরা চলে যাবো, আর এদিকে হবে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে বিটা ওদিকে নিয়ে যাব, মানে এখানে ছিল কি টু এ এক্স প্লাস বি সমান হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ছিল। তাহলে টু এ এক্স ইকুয়াল হচ্ছে কি বিটা ওদিকে গেলে মাইনাসের বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি। এরপর আমি যদি টু এ দ্বারা ডিভাইড করে দিই, তাহলে টু এটা কোথায় বসে যাবে, নিচে। তাহলে এটা হচ্ছে সমাধান। ঠিক আছে, এক্স এর দুইটা মান, এটা হচ্ছে সমাধান, বুঝে আসছে এই, তাহলে দেখছেন এটা হচ্ছে সমাধান চলে আসছে। প্লাস মাইনাস একটু বুঝিয়ে দিবেন। এই যে দেখেন এই জিনিসটার মান কি হতে পারে, এই যে আমি এই জিনিসটা থেকে এই জিনিসের রুট ওভার লিখছি, অর্থাৎ এই জিনিসটার মান কি হতে পারে, প্লাস মাইনাস দুটোই হতে পারে, তাই না, প্লাস মাইনাস দুটোই দিতে পারে। অর্থাৎ মনে করেন এক্স, এই যে দেখেন আমি প্লাস মাইনাসটা বুঝে দিচ্ছি, প্লাস মাইনাস না বুঝতে তো বিপদ। ধরেন এক্স স্কোয়ার, আরে ধরেন এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর, এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর। ঠিক আছে, এখন আমরা কি লিখি, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার ফোর ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস টু লিখি। এই যে প্লাস মাইনাস কেন, আপনি দেখেন এক্স এর মান যদি দুই বসান, এক্স এর মান দুই বসাই দেন, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে টু স্কোয়ার সমান কত আসে, ফোর আসে। আবার এক্স এর মান মাইনাস টু বসান, তাহলে মাইনাস টু স্কোয়ার সমান কত আসে, ফোর স্কোয়ার আসে, সরি ফোর আসে। তাহলে দেখেন অর্থাৎ প্লাসের জন্য সত্য, মাইনাসের জন্য সত্য, এই জন্য হচ্ছে প্লাস মাইনাস। ঠিক আছে, কারণ এক্স এর মানটা এখানে এক্স স্কোয়ার সমান যে ফোর, এক্স ইকুয়াল টু এখানে কি হতে পারে, মাইনাস টু দিলেও সত্য, প্লাস টু দিলেও সত্য, এই জন্য হচ্ছে প্লাস মাইনাস। আচ্ছা এবার আমাকে বলেন এই যে দেখেন এখানে এটা হচ্ছে একটা বাস্তব সংখ্যা, বিটাও একটা বাস্তব সংখ্যা, সিটাও একটা কি বাস্তব সংখ্যা, বুঝে আসছে, এ বি সি এগুলো কিন্তু একটি বাস্তব সংখ্যা। কিন্তু আমরা কি জানি, এই যে রুটের ভিতর যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি আছে, এটা একটা ঝামেলা পাকাবে। সমাধানটা কি বাস্তব নাও হতে পারে, সমাধানটা বাস্তব নাও হতে পারে, কারণ রুটের ভিতর যে বি স্কোয়ার মাইনাস ফোর ইসি আসে, এই বি স্কোয়ার মাইনাস ফোর ইসিটা যদি কি হয়ে যায়, ধরেন এটার মান পাইছেন মাইনাস ফাইভ, এটার মান মনে করেন যে কত পাইছেন, মাইনাস ফাইভ, তাহলে আপনি রুটের ভিতর কি লিখবেন, যে মাইনাস ফাইভ। তো রুটের ভিতর মাইনাস ফাইভ মানে কি, এটা একটা অবাস্তব সংখ্যা, এটা কি সংখ্যা, অবাস্তব বা জটিল সংখ্যা। ঠিক আছে, এটা একটা কি সংখ্যা দিবে, জটিল সংখ্যা। তার মানে কি আপনি এখানে এই যে এবিসিটা বাস্তব হলেও, মানে এক্স এর সমাধান আপনি কি পেতে পারেন, বাস্তব অবাস্তব দুটোই পেতে পারেন, বাস্তবে পেতে পারেন অবাস্তবে পেতে পারেন। সেটা কার উপর নির্ভর করবে, কারণ এই যে মাইনাস বি, এখানে বি এর মান আপনি যাই বসান এটা একটা বাস্তব সংখ্যা হবে, টোয়াইসে এখানেও আপনি মান বসান বাস্তব হবে। কিন্তু রুটের ভিতর মাইনাস আসলে বিপদ, কারণ এখানে বি আর এ টোয়াইসে, এগুলোর মান আপনি প্লাস মাইনাস যাই বসান না কেন বাস্তবই পাবেন। ঠিক আছে, কিন্তু রুটের ভিতর মাইনাস আসলে তো বিপদ, তখন হচ্ছে আপনার কি মান দিবে, অবাস্তব সংখ্যা দিয়ে দিবে। ঠিক আছে, এই জন্য হচ্ছে কি আমরা এখন এই যে সমাধান করে, আমরা যে এক্স এর সমাধান করে যে দুইটা মান পাইছি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর সেটা পাইছি ডিভাইড বাই টু আছে। এখানে এই এক্স এর মূলের এটা যে প্রকৃতি, মানে মূলগুলার এক্স এর যে দুইটা মান,
যে দুইটা মান পাইছেন এগুলোকে আমরা কি বলি, মূল বলি। এই মূলের প্রকৃতি, এই মূলের প্রকৃতি মানে প্রকৃতি মানে কি, মানে এক্স এর মানগুলো কি বাস্তব নাকি অবাস্তব, ঠিক আছে, নাকি পূর্ণবর্গ নাকি কি, মানে সমান এক্স এর মানগুলা। মাঝে মাঝে আপনি সমাধান করলে পান না যে এক্স ইকুয়াল টু টু টু, মানে দুটোই সমান পেতে পারেন, বা ওয়ান ওয়ান, ঠিক আছে। মানে এগুলো কি সমান, এটা আসলে কার উপর নির্ভর করবে, এই প্রকৃতিটা কার উপর নির্ভর করে, অবশ্যই বি স্কোয়ার মাইনাস ফোর এসির ভ্যালুর উপর নির্ভর করবে, বি স্কোয়ার মাইনাস ফোর এসির ভ্যালুর উপর নির্ভর করবে। আর এটাকে আমরা বলি যে বাংলাতে নিশ্চায়ক বলি, বাংলাতে কি বলি, নিশ্চায়ক, বা ইংরেজিতে হচ্ছে ডিটারমিন্যান্ট, ঠিক আছে, ডিটারমিন্যান্ট বলি। বুঝে আসছে? কখন প্লাস মাইনাস হয় না, ধরুন দৈর্ঘ্য প্রস্থ বের করবেন, কারণ প্রস্থ এগুলো তো মাইনাস হয় না, এই জন্য হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের ক্ষেত্রে আমরা প্লাস মাইনাস মানে শুধু প্লাস দিই মাইনাস দিই না, অথবা আপনার অপশনে মাইনাস নাই, তখন আপনি প্লাস মাইনাস নেওয়ার দরকার নেই, ঠিক আছে। তাহলে হচ্ছে এটা এই মূলের প্রকৃতি কার উপর নির্ভর করে, বি স্কোয়ার মাইনাস ফোর এসির উপর। তাহলে দেখেন দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি, এখন হচ্ছে আমরা কি বলবো, মূলের প্রকৃতি বলবো। মূলের প্রকৃতি, মূলের প্রকৃতি কার উপর নির্ভর করে, বি স্কোয়ার মাইনাস ফোর এসি। তো বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি শূন্য হয় তবে মূলদ্বয় বাস্তব ও সমান হবে, মূলদ্বয় কি হবে, বাস্তব এবং সমান হবে। কি কখন, বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান শূন্য, কারণ দেখেন আপনার এক্স ইকুয়াল টু হচ্ছে কি, মানে এক নাম্বারটার ব্যাখ্যা এখানে কি আছে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টু এসি। তাহলে এটা সমান হচ্ছে আপনি শূন্য বসে দিচ্ছেন, মানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান যদি শূন্য হয় তাহলে দেখেন কি আসে, শুধু এখানে মাইনাস বি, প্লাস মাইনাস শূন্য দেওয়ার দরকার নেই, এখানে টোয়াইসে। তাহলে এখানে কয়টা জিনিস পাইছেন, একটা, মানে মাইনাস বি প্লাস, এখানে কয়টা মান পাবেন, একটা মান পাবেন, কারণ এখানে তো আর প্লাস মাইনাস নাই, ঠিক আছে, কারণ এটা তো আপনি শূন্য বসে দিয়েছেন। তো এখন একটা মান পাইছেন মানে কি, মানে দুইটাই আসলে কি মাইনাস বি বাই টু আইছে, মানে এটার মান যদি আপনি ধরেন দুই পাইছেন তাহলে আরেকটার মানও দুই, কারণ এটার তো দ্বিঘাত সমীকরণ, মূল কয়টা থাকতে হবে, দুইটা, তার মানে মূলদ্বয় কি হবে, সমান হবে। এই জন্য বলছে বি স্কোয়ার মাইনাস ফোর এসে যদি শূন্য হয় তবে মূলদ্বয় বাস্তব ও সমান হবে। তো বিসিএস প্রিলিতে এগুলো প্রায় আসে, মূলদ্বয় কি হবে, বাস্তব হবে এবং সমান হবে। বাস্তব কেন, কারণ আপনার, সরি, বাস্তব হচ্ছে কি এ আর বি, এই যে দেখেন এ আর বি এর মানগুলো তো বাস্তবই, দুই তিন চার মাইনাস ওয়ান টু থ্রি যাই থাকুক, এগুলো তো বাস্তব সংখ্যা, তাই না? আচ্ছা, তবে এখানে একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে কি, এই যে এখানে এই সমীকরণে দেখেন, মানে এ ইজ নট জিরো হতে হবে, এ ইজ নট জিরো হতে হবে, কারণ এই সমান যদি জিরো হয়ে যায় তখন এই টার্মটা তো ভ্যানিশ হয়ে যাবে, এই টার্মটা কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, এই জন্য এ ইজ নট জিরো হতে হবে এখানে। আচ্ছা, তাহলে এটা বুঝছি কিনা। এবার দেখেন বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ গ্রেটার দেন জিরো হয়, তবে মূলদ্বয় কি হবে, বাস্তব হবে, মূলদ্বয় কি হবে, বাস্তব, কারণ ভিতরে যদি এখানে ধরেন হচ্ছে কি পাইছেন আপনি, এই যে দেখেন এখানে মাইনাস বি ডিভাইডেড বাই টু আইসি, এটা নিয়ে কোনো ঝামেলা নেই, ঝামেলা হচ্ছে কি দুই নম্বরটার ব্যাখ্যা, যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি দ্বারা। তো বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা যদি কি হয়, ইজ গ্রেটার দেন জিরো, মানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ গ্রেটার দেন জিরো, এটার মান যদি জিরো থেকে বড়, তো জিরো থেকে বড় মনে করেন যে তিন, তাহলে তো এটা সমস্যা নাই, এটা তো সমস্যা নাই, তাই না? তিন হতে পারে, দুই হতে পারে, এক হতে পারে, পাঁচ হতে পারে, ঠিক আছে, দশ হতে পারে, যা ইচ্ছে তা হতে পারে। তাহলে এটা কি হবে, মূলদ্বয় বাস্তব কিন্তু অসমান। অসমান কেন, অসমান কেন, কারণ আপনি দেখেন এখানে হচ্ছে একটা, মানে বি এর সাথে একবার প্লাস হচ্ছে, এখানে যে কোনো একটা মানে বি এর সাথে একবার যোগ করবেন, একবার হচ্ছে বিয়োগ করবেন, এই জন্য দুটো অসমান হয়ে যাবে, একবার হচ্ছে যোগ করবেন, একবার হচ্ছে বিয়োগ করবেন, কারণ যোগ করলে একটা উত্তর পাবেন, বিয়োগ করলে আরেকটা উত্তর পাবেন, তাহলে কি পাবেন, এখানে অসমান পাবেন, ঠিক আছে, অসমান পাবেন, দুই নাম্বার। এরপরে বলছে কি বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ লেস দেন জিরো, লেস দেন জিরো মানে কি, এটা মানে হচ্ছে কি নেগেটিভ, এটা মানে কি নেগেটিভ। তো এটা বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা কোথায় আছে, বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা যদি কি হয়, নেগেটিভ হয়ে যায়, ধরেন মাইনাস ফাইভ পাইছেন, তাহলে এটা কি হয়ে যাবে, মূলদ্বয় জটিল বা অবাস্তব হয়ে যাচ্ছে, ঠিক আছে, অবাস্তব। এই যে এই জন্য কি বলছে, এটা যদি জিরো হয়ে যায় মূলদ্বয় হচ্ছে জটিল এবং অসমান। অসমান কেন, একবার যোগ করতেছেন আর একবার হচ্ছে বিয়োগ করতেছেন, তাহলে তো আলাদা মান পাবেন, এই জন্য অসমান। আর বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ গ্রেটার দেন জিরো, এবং যদি পূর্ণবর্গ হয়, এবং যদি কি হয়, পূর্ণবর্গ হয়, তবে মূলদ্বয় মূলদ, মূলদ মানে কি, মূলদ মানে হচ্ছে একটি সংখ্যাকে আপনি হচ্ছে কি দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে পারবেন, একটি সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে
প্রকাশ করতে পারবেন না। সেই জিনিসটাকে আমরা কি বলি? মূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে তো পূর্ণ সংখ্যা, ঠিক আছে, ভগ্নাংশ না। একটি সংখ্যাকে যেমন হচ্ছে ধরেন 4, আপনি 4 কে হচ্ছে কি লিখতে পারবেন? 8/2। এই যে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করছেন, 8/2। তাহলে এটা এই 4টা হচ্ছে কি একটা মূলদ সংখ্যা, বুঝে আসছে? তাহলে যদি পূর্ণবর্গ হয় তবে মূলদ্বয় মূলদ এবং হচ্ছে কি হবে? অসমান হবে, বুঝে যাচ্ছে? তো পূর্ণবর্গ মানে কি? 4 নাম্বার, পূর্ণবর্গ মানে কি? পূর্ণবর্গ মানে হচ্ছে ধরেন রুটের ভিতরে আপনি b² - 4ac = 49 পাইছেন, তাহলে এটাকে আপনি লিখতে পারবেন 7²। ধরেন রুটের ভিতর পাইছেন 36, তাহলে লিখতে পারবেন কি? 6², অর্থাৎ পূর্ণবর্গ, ঠিক আছে? তাহলে কি বলছে? মূলদ্বয় মূলদ হবে এবং অসমান হবে। অসমান কেন? ওই যে একবার যোগ করবেন, একবার বিয়োগ করে দিবেন। কিন্তু সমান, শুধু সমান কখন হয়? শুধু একবার হচ্ছে সমান হয় কখন? যখন কি ইকুয়াল টু জিরো হয়, যখন হচ্ছে ইকুয়াল টু জিরো হয়। কারণ ইকুয়াল টু জিরো দিলে আপনার কি থাকে? এই যে শুধু -b/2ac থাকতেছে, বুঝতে পারছো? এই জন্য সমান হয়। তাহলে প্রকৃতিটা কি আমরা বুঝছি? আচ্ছা, অনেকে লিখছে p/q। আচ্ছা, p/q লিখে আসলে লাভ নেই, কারণ হচ্ছে এই কি বলে, মানে আরে কি বলতাম, মানে পি আর কিউ কে তো আপনি নির্দেশনা দিতে হবে যে এগুলো কি ধরনের সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে এই জিনিসগুলো মনে রাখবেন। আর এখানে আমি 5 নাম্বার একটা কন্ডিশন লিখে দিই। ধরেন আপনাকে বলছে যে পূর্ণবর্গ, শুধু পূর্ণবর্গ বলছে, ঠিক আছে? তাহলে আপনি হচ্ছে নিশ্চয়ক শূন্য, মানে b² - 4ac = 0 দিয়ে ম্যাথ করে ফেলবেন, ঠিক আছে? মানে শুধু পূর্ণবর্গ যদি বলে আর কি, তাহলে b² - 4ac দিয়ে ম্যাথ করে ফেলবেন। আচ্ছা, যাই হোক, উম, তাহলে এবার হচ্ছে আমরা প্রয়োগগুলো দেখি। বলছে মূলদ্বয়ের প্রকৃতি কেমন? তো আপনাকে এগুলো অপশন দিবে, অপশন দিয়ে রাখবে, ঠিক আছে? এভাবে অপশন, এরপর এভাবে বিভিন্ন জিনিস দিবে। তাহলে প্রকৃতি কেমন? তো প্রকৃতি নির্ণয় করতে হলে আমরা কি বের করব? b² - 4ac বের করব। তো এখন এখানে a সমান কত? x² সাথে যেটা থাকে এটা হচ্ছে a, x এর সাথে যেটা থাকে ওটা হচ্ছে কি? b সমান হচ্ছে -6, আর ধ্রুবক পার্টটাকে আমরা কি বলবো? c। তাহলে আমরা b² - 4ac সমান কি লিখতে পারি? যে -6² -4 ইন্টু a এর মান কত? 1, আর c এর মান কত? 9। তাহলে এটা হচ্ছে কত? 36 - 36 সমান হচ্ছে কত? 0। তাহলে b² - 4ac এর মান কত পাইছি? 0 পাইছি। তাহলে প্রকৃতি কেমন হবে? মূলদ্বয়ের প্রকৃতি কি হবে? বাস্তব ও সমান। মূলদ্বয় কি হবে? সমান হবে, ঠিক আছে? মূলদ্বয় কি হবে? সমান হবে, ঠিক আছে? 14 নাম্বারটা তাহলে বোঝা গেছে? 14 নাম্বার, হ্যাঁ, বাস্তব ও সমান, যেহেতু 0 পাইছি, ঠিক আছে? যেহেতু 0 পাইছি ও সমান। তাহলে আপনারা এটা করবেন, মূলদ্বয়ের প্রকৃতি কেমন, ঠিক আছে? এটা করবেন। এটা হচ্ছে এ, এটা হচ্ছে কত? বি, আর এটা হচ্ছে কি? সি। সি সমান -4, b = -7, আর a = কত? 6। তাহলে b² - 4ac দিয়ে করে ফেলবেন। এরপর দেখেন সমীকরণের মূলদ্বয় বাস্তব হলে পি এর মান কত? এটা বুঝেন। বাস্তব ও সমান মাথায় ঢুকে নেই, বাস্তব ও সমান মাথায় ঢুকে নেই না। এই যে দেখেন বাস্তব ও সমান, এই যে বাস্তব ও সমান কখন হয়? যখন হচ্ছে b² - 4ac জিরো হয়ে যাচ্ছে, মানে এটাতে আর কোনো আপনি মান পাচ্ছেন না। তাহলে এটাতে যদি আপনি মান না পান, b² - 4ac যদি এই টার্মটা যদি জিরো হয়ে যায়, তাহলে আপনি শুধু কি পাবেন? -b/2 -b/2 তো মানে বি এর মানে এর মান বসে দিলে আপনি এখানে একটা মান পাবেন। ওই একটা মানই দুইটা, ধরেন দুইটা মান পাইছেন, মানে একটা মান পাইছেন 2, তাহলে আরেকটাও 2 হবে, ঠিক আছে? কারণ আপনার তো x² যেহেতু আছে, আপনার মূল তো দুইটা পাবেন, ঠিক আছে? মূল হচ্ছে কয়টা পাবেন? দুইটা। ওই সমান হওয়ার কারণে আপনি এখানে একটা দেখা যাচ্ছে, বুঝে আসছে x এর মান? এটা হচ্ছে বাস্তব। আর বাস্তব মানে কি? বাস্তব সংখ্যা মানে এটা হচ্ছে বাস্তব সংখ্যা, তাই না? দুই একটা বাস্তব সংখ্যা, এক পাবেন, -1 পাবেন, মানে ধরেন -1 পাইছেন, তাহলে আরেকটা -1ই পাবেন। এগুলো হচ্ছে কি সংখ্যা? বাস্তব সংখ্যা, এই জন্য হচ্ছে বাস্তব। আর অবাস্তব হচ্ছে কি? রুটের ভিতর মাইনাস থাকলে বুঝবেন যে অবাস্তব। তো এগুলো হচ্ছে ওই যে আপনাদেরকে মনে হয় লাবু ভাই বাস্তব সংখ্যা জটিল সংখ্যা পড়াইছে, মানে আই দিয়ে আর কি। তো ওগুলো দেখলে হচ্ছে পারার কথা আর কি। মানে আমরা রুটের ভিতর মাইনাস থাকলে ওটাকে বাইরে আই দিয়ে লিখি। যাই হোক, আমি ওদিকে না যাই। আচ্ছা, তাহলে 16 নাম্বার। এখন এটা একটু বুঝেন যে সমীকরণের মূলদ্বয় বাস্তব হলে পি এর মান কত? তাহলে বাস্তব কতভাবে হতে পারে?
সমীকরণের মূলদ্বয় যদি বাস্তব হতে হয়, বাস্তব কতভাবে হতে পারে, মানে বাস্তব কতভাবে হতে পারে, দেখেন বি স্কোয়ার মাইনাস 4ac সমান যদি 0 হয় তাহলেও বাস্তব হবে। আবার বি স্কোয়ার মাইনাস 4ac ইজ গ্রেটার দেন যদি 0 হয় তাহলেও কি হবে, দুইটা কেসে কি হবে, বাস্তব হবে। দুইটা কেসে কি হবে, বাস্তব হবে। বুঝে আসছে? মানে ইকুয়াল টু 0 হলো বাস্তব, ইজ গ্রেটার দেন 0 হলো কি হবে, বাস্তব হবে। তাইলে এখানে হচ্ছে a সমান হচ্ছে কত 2, b সমান হচ্ছে -4, আর c সমান হচ্ছে কত p। তাহলে সমীকরণের মূলটা বাস্তব হলে p এর মান কত? তাইলে প্রশ্ন মতো আমরা কি লিখবো, যে বি স্কোয়ার মাইনাস 4ac এটা কি হতে হবে, এক নাম্বার হচ্ছে ইজ গ্রেটার দেন হতে হবে, দুই নাম্বার হচ্ছে ইকুয়াল হতে হবে, ঠিক আছে, ইকুয়াল টু 0, মানে সমান, মানে বি স্কোয়ার মাইনাস 4ac-টা 0 হয়ে গেল সমস্যা না, আমি বাস্তব পাবো। বড় হয়ে গেল সমস্যা না, আমি বাস্তব পাবো। তাহলে একসাথে কিভাবে লিখবেন, গ্রেটার দেন আর ইকুয়াল একসাথে কিভাবে লিখে, এভাবে লিখে এবার হচ্ছে মান বসাই দেন। বি এর মান হচ্ছে -4, 4 এর মান হচ্ছে কত 2, আর সি এর মান হচ্ছে পি। এবার দেখেন এখানে কি লিখবো, এই যে মাইনাসে মাইনাসে কাটা, 8 দিয়ে 16-কে কাটলে হচ্ছে কত 2। তাহলে এখানে কিভাবে লিখবো, এখানে কি এভাবে থাকবে নাকি এভাবে থাকবে, এক নাম্বারের মতো থাকবে নাকি দুই নাম্বারের মতো থাকবে, বলেন কিভাবে থাকবে এখানে? হ্যাঁ, দুই নাম্বারের মতো থাকবে। কারণ ধরেন হচ্ছে -2 ইজ গ্রেটার দেন হচ্ছে -4 আছে, বুঝেন কথা, বুঝেন বুঝেন, -2 ইজ গ্রেটার দেন -4 আছে, জাস্ট লাগে এটা -8p -16। তাহলে দেখেন আপনি যদি এটাকে যদি মাইনাস দ্বারা গুণ দেন, মানে মাইনাসে মাইনাসে ধরেন কেটে দিলেন, তাইলে কি হবে, এই যে উল্টে যাবে না, কারণ তখন 4 বড় হয়ে যাচ্ছে। মাইনাসের ক্ষেত্রে যা বড়, প্লাসের ক্ষেত্রে এই যে দেখেন উল্টে যাবে, ঠিক আছে। অর্থাৎ -2 যদি বড় হয় তাহলে +2টা হয়ে যাবে কি 4 থেকে ছোট, জিনিসটা হচ্ছে এরকম। তাহলে আমরা এটাকে ঘুরে দিই, পি ইজ গ্রেটার দেন অর লেস দেন 2। কিন্তু ভাইয়া অপশনে তো আপনাদেরকে এভাবে দেয় নাই, বিসিএস প্রিলিতে এরকম একটা ম্যাথ আসছে, অপশনে এইভাবে দেয় নাই, অপশনে দিছে কি, অপশনে কি ছিল, দেখেন আমি ওই পৃষ্ঠা বুঝাই। মানে উত্তর পাইছেন কি, পি ইজ গ্রেটার লেস দেন অর ইকুয়াল 2 পাইছেন, এটা হচ্ছে আমাদের উত্তর। কিন্তু এখন অপশনে থাকবে এরকম, অপশনে মনে করেন যে কি, মানে এরকম থাকবে আর কি, ঠিক আছে। আবার হচ্ছে কি এরকম থাকতে পারে। তাহলে এখানে উত্তর কোনটা হবে বলেন, ক খ গ এর মধ্যে উত্তর কোনটা হবে? উত্তর হবে সি, উত্তর হবে কি সি। দেখেন পি এর মান হচ্ছে কত 2 থেকে ছোট, এই যে দেখেন আমি আগে বলি স্ট্রিক্টলি লেস দেন, এটা দ্বারা বোঝাচ্ছে প্রথম বন্ধনী, ঠিক আছে, এটা দ্বারা বোঝায় প্রথম বন্ধনী। স্ট্রিক্টলি লেস দেন বা হচ্ছে কি স্ট্রিক্টলি গ্রেটার দেন, স্ট্রিক্টলি লেস দেন অথবা স্ট্রিক্টলি গ্রেটার দেন দ্বারা বোঝাচ্ছে প্রথম বন্ধনী। আর লেস দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল দ্বারা বোঝাচ্ছে তৃতীয় বন্ধনী, ঠিক আছে। আর যা আছে তা দ্বারা বোঝায় যে দ্বিতীয় বন্ধনী, ঠিক আছে। মানে অর্থাৎ ওই যে আমরা সেটের অঙ্ক করি না, যেমন 2 3, মানে এই ধরেন এখানে 2 3 আছে, তার মানে এখানে 2 আর 3 আছে, অর্থাৎ দুটি সংখ্যাই আছে, বুঝা যাচ্ছে। কিন্তু এটা দ্বারা বোঝায় যে কি এগুলা সহ, এটা দ্বারা বোঝাচ্ছে সহ, মানে যে দুটা সংখ্যা লিখবেন ওই দুটা সংখ্যা সহ, কি বলে, যে দুটা সংখ্যা লিখবেন ওই দুটা সংখ্যা সহ এদের ভিতরে যত সংখ্যা আছে তত। আর এটা বুঝায় যে বাদে, ওই দুটা সংখ্যা বাদে, এখানে মনে করেন যে আমি 3 আর ধরেন -3 আর 2 দিলাম, তার মানে -3 আর 2 বাদে বাকি সংখ্যাগুলো বুঝায়, ঠিক আছে। তাহলে এখানে আছে কি লেস দেন অর ইকুয়াল আছে, তার মানে আমার কি বন্ধনী আসবে, থার্ড ব্র্যাকেট আসবে। এটা দ্বারা বোঝা যে পি এর মান 2 থেকে ছোট, তো 2 থেকে ছোট মানে কত, এই যে পি এর মান 2 থেকে এখানে 2, আর এদিকে হচ্ছে কি মাইনাস ভ্যালু, এদিকে হচ্ছে মাইনাস ভ্যালু, মাইনাস ইনফিনিটি। তাহলে অর্থাৎ 2 থেকে ছোট অথবা 2 এর সমান, ঠিক আছে, 2 থেকে ছোট অথবা 2 এর সমান। তো যেহেতু সমান হতে পারবে তো এই জন্য হচ্ছে কি তৃতীয় বন্ধনী। আর তাহলে ছোট ছোট কোন দিকে, যে এদিকে, এদিকে হচ্ছে কি মাইনাস ইনফিনিটি, এই জন্য হচ্ছে মাইনাস ইনফিনিটি, ইনফিনিটির সামনে আমরা সবসময় প্রথম ব্র্যাকেট দিই, ঠিক আছে। এই জন্য উত্তর হচ্ছে এটা হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস 2 পর্যন্ত। মানে এরকম লেস দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল থাকলে হচ্ছে কি থার্ড ব্র্যাকেট, স্ট্রিক্টলি লেস দেন স্ট্রিক্টলি গ্রেটার দেন থাকলে হচ্ছে প্রথম ব্র্যাকেট, আর যা আছে তা বুঝাইলে বা সেট বুঝাইলে হচ্ছে দ্বিতীয় বন্ধনী। বুঝে আসছে? না, এটা হচ্ছে 2 থেকে প্লাস ইনফিনিটি না, মানে এটা তো 2 এর চেয়ে ছোট হতে হবে ভাই, সমান অথবা ছোট। তো সমান অথবা ছোট কোন দিকে, এই যে এদিকে, এই জন্য মাইনাস ইনফিনিটি। এই যে দেখেন 2 থেকে কি পি এর মান 2 থেকে ছোট অথবা সমান, তো সমানের জন্য হচ্ছে কি এই যে তৃতীয় বন্ধনী, এখন 2 থেকে ছোট, তাহলে আমি কোন দিকে লিখবো, এই যে মাইনাস ইনফিনিটির দিকে। যদি থাকতো যে পি ইজ
লেস দেন অর টু, সরি, আরে, পি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু, তাহলে আমরা লিখতাম যে 2 এর সমান অথবা হচ্ছে কি প্লাস ইন, অর্থাৎ 2 থেকে বড়। তাহলে এটা বুঝাইতে হচ্ছে কি, মানে 2 থেকে বড় অথবা সমান, তাহলে 2 থেকে শুরু করি এইদিকে প্লাস ইনফিনিটির দিকে যাবেন, এই জন্য এই যে 2 থেকে শুরু করে প্লাস ইনফিনিটির দিকে যাবেন, তখন হচ্ছে এটা হতো। বুঝা যাচ্ছে? যদি এইভাবে থাকতো তখন হচ্ছে আমার উত্তর হতো খ। বুঝে আসছে? ইনফিনিটি হলো কেন, ইনফিনিটি হয়েছে যে আপনি কোন কত মানে কত পর্যন্ত যাবেন এটা তো জানেন না, তার মানে হচ্ছে অসীম পর্যন্ত যেতে পারবেন। ইনফিনিটি হয়েছে কেন কেন কারণ এক্স এর মান আপনি কত, এটা তো ফিক্স না, এক্স এর মান 2 থেকে বড়। তো 2 থেকে বড় তো ভাই 1 কোটি হতে পারে, 1 লক্ষ কোটি হতে পারে, 5,000 কোটি হতে পারে, ঠিক আছে, অনেক কিছু হতে পারে, এই জন্য ইনফিনিটি। আচ্ছা, সমীকরণের একটি মূল অপরটির বিপরীত। আচ্ছা, আমরা বলি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 হলে ধরেন এটার মূলদয় হচ্ছে কি, এটার মূলগুলো অর্থাৎ মূলগুলো আমরা সমাধান করলে এক্স এর দুইটা মান পাই না, এই মূলগুলোকে যদি আমি আলফা বিটা ধরি তাহলে মূলগুলোর যোগফল, এটা একটু মুখস্থ রাখবেন এই সূত্রগুলা, মূলগুলোর যোগফল। সময় থাকলে আমি আপনাদেরকে দেখাই দিতাম এগুলো কিভাবে আসে, তা আপনারা এগুলো একটু মুখস্থ রাখবেন যে মূলগুলোর যোগফল হচ্ছে কি আলফা বিটা ধরছে, তাহলে আলফা যোগ বিটা সমান হচ্ছে কি মাইনাস বি বাই এ। আর মূলগুলোর গুণফল এটা একটু মুখস্থ রেখে দিবেন, ঠিক আছে, সময় থাকলে আমি দেখাই দিতাম যে আসলে কিভাবে আসে। গুণফল মানে কি আলফা বিটা, এটা হচ্ছে সমান সি বাই এ, সি বাই এ, ঠিক আছে। আচ্ছা, তো এটা একটু মুখস্থ রাখবেন। এক্স স্কোয়ারের সাথে যেটা থাকে এটা তো এ, এক্স এর সাথে যেটা থাকে এটা বি, আর কনস্ট্যান্ট পার্টটা সি, এটা আমরা জানি। তাহলে সমীকরণ একটি মূল অপরটির বিপরীত, তাহলে ধরি ধরি একটি মূল হচ্ছে কি আলফা, একটি মূল হচ্ছে আলফা, তাহলে অপরটি কি হবে 1/আলফা। তাহলে মূলগুলো কি হবে, একটি মূল যদি আলফা হয় অপরটির বিপরীত মানে কি 1/আলফা, তাই না, 1/আলফা, তো বিটাটা কি হয়ে যাবে 1/আলফা, একটি অপরটির বিপরীত। তাহলে পি এর মান কত, এইভাবেও আসতে পারে আর কি। হ্যাঁ, এগুলোই সিসি ম্যাথ। তাইলে আমরা কি জানি, আমরা জানি মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল মানে কি আলফা ইন্টু 1/আলফা সমান হচ্ছে কি সি বাই এ, সি বাই এ। তো এখানে সি বলতে কাকে বোঝাচ্ছে, সি বলতে হচ্ছে পি কে বোঝাচ্ছে, আর এ বলতে কাকে বোঝাচ্ছে 3 কে, এ বলতে কাকে বোঝাচ্ছে 3 কে। তাহলে এখানে আলফা আলফা কাটা থাকে কত 1, তাহলে পি সমান কত 3, তাহলে উত্তর হচ্ছে কত 3। ঠিক আছে, এভাবে আসতে পারে আর কি। তো যদি আসে তাহলে একটু শিখে রাখলেন আর কি, বেশি কঠিন দিবে না, এরকমই দিবে আর কি। আচ্ছা, এরপরে দেখেন 18 নম্বর বলছে সমীকরণের মূল দুটি হচ্ছে কত -2, সমীকরণের মূল দুটি হচ্ছে কত -2, অর্থাৎ দুটি মূলে -2, মানে আলফা সমানও -2, বিটা সমানও কত -2, ঠিক আছে। তাহলে আমার আর সমান কত, তাহলে খেয়াল করেন আর এর সাথে পরিচয় কি, এই যে দেখেন আর আর কোথায় হচ্ছে কনস্ট্যান্ট পার্টে আছে, তাহলে হচ্ছে আপনি যদি আমি যদি বি বাই এ লিখি অর্থাৎ তাহলে বি বাই এ, এখানে কিন্তু আমার আর নাই, আর আছে কোথায় কনস্ট্যান্ট পার্টে, তাহলে আমি গুণফল লিখবো, গুণফল, গুণফল মানে কত সি বাই এ, গুণফল লিখলে কি হবে সি বাই এ, তো সি আর কোথায় আছে সি এর জায়গায় আছে, ঠিক আছে, আর হচ্ছে সি এর জায়গায় আছে। তাহলে আমরা কি লিখবো যে মূলদ্বয়ের গুণফল সমান হচ্ছে কত সি বাই এ, মানে আর বাই এর মান কত এখানে, এর মান হচ্ছে 1, ঠিক আছে, এখানে মনে মনে 1 আছে, তাহলে এর মান হচ্ছে কত 1। আচ্ছা, তাহলে মূলদ্বয়ের গুণফল হচ্ছে কত -2, -2 সমান হচ্ছে কত আর, তাহলে আর ইকুয়াল টু কত আসবে 4, ঠিক আছে, আর ইকুয়াল টু হচ্ছে 4 আসবে। আচ্ছা, অর্থাৎ এরকম ছোটখাটো ম্যাথ দিবে আর কি। আচ্ছা, এরপরে দেখেন এটা বলছে পি এর কোন ব্যবধির জন্য সমীকরণের কোনো বাস্তব মূল নেই, বাস্তব মূল নেই। তো বাস্তব মূল নেই কথাটার কথা হচ্ছে অবাস্তব, বাস্তব মূল নেই কথাটার অর্থ হচ্ছে কি অবাস্তব, এটাই লাস্ট ম্যাথ, সবাই একটু ধৈর্য ধরে, এটাই লাস্ট ম্যাথ। তাহলে বাস্তব মূল নেই কথাটার অর্থ হচ্ছে কি অবাস্তব, তাহলে পি এ অবাস্তব কখন, অবাস্তব কখন হয়, এই যে বি স্কোয়ার মাইনাস 4ac নিশ্চয়কের মান যখন হচ্ছে কি হয় 0 থেকে ছোট হয়, মানে নেগেটিভ হয়, ঠিক আছে, 0 থেকে ছোট হয়। তাহলে এখানে বি বলতে কাকে বোঝায়, এক্স এর সাথে যেটা আছে এটা হচ্ছে কি বি, -2p আছে, তাহলে বি ইকুয়াল টু হচ্ছে -2p। আর এ বলতে কাকে বোঝায় এক্স স্কোয়ারের সাথে যেটা আছে, তাহলে এ ইকুয়াল টু হচ্ছে 1। আর সি হচ্ছে কি এক্স যেখানে নাই ওটা হচ্ছে সি, তাহলে এই পুরাটা হচ্ছে কি সি, এটা পুরাটা হচ্ছে কি
সি। তাহলে আমরা মানগুলো বসাই দিই। বি স্কোয়ারের মান হচ্ছে কত, -2p স্কোয়ার, বি স্কোয়ার -4 a সি, সি এর মান কত, পি স্কোয়ার প্লাস 5p - 6, ঠিক আছে, ইজ গ্রেটার দেন 0। তাহলে এখানে 4p² আসে, এখানে আছে কত, -4p² -20p প্লাস 24 ইজ গ্রেটার দেন 0। তাহলে এখানে 4p² কাটা, তাহলে -20p, আর 24টা দিকে গেলে কি হবে, -24। তাহলে আবার আগের মতো আমরা যদি মাইনাস সাইনগুলো উঠে দিই তাহলে কি হবে, এটা উল্টে যাবে। তাহলে পি উল্টো হচ্ছে কত হবে, 24, 24 ডিভাইডেড বাই হচ্ছে কত, 20। তাহলে এখানে হচ্ছে কত, 4 দ্বারা ডিভাইড করা যায়, হ্যাঁ 4 দ্বারা হচ্ছে কত, 6, 5, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে উত্তর, বুঝে আসছে। তাহলে এখানে আপনাকে বলছে ব্যবধি বলছে, ঠিক আছে, ব্যবধি মানে কি, ব্যবধি মানে হচ্ছে অর্থাৎ গ্রেটার দেন লেস দেন এগুলো বোঝায় আর কি, ঠিক আছে, ব্যবধি। তাহলে কোন ব্যবধির জন্য, তাহলে আপনি যদি এটাকে, যদি পরীক্ষার হলে অপশনে কি থাকতে পারে, অপশনে যদি এই যে পি ইজ গ্রেটার দেন 6/5, এটা দ্বারা বোঝায় যে কি, পি এর মান হচ্ছে 6/5 থেকে বড়, তাহলে হচ্ছে প্রথম বন্ধনী আসবে, 6/5 থেকে বড়, তো বড় কোন দিকে যাবে, এই যে দেখেন এদিকে হচ্ছে কি, এদিকে -ইনফিনিটি, এদিকে +ইনফিনিটি। তাহলে 6/5 হচ্ছে কত, মানে ধরেন এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, তাহলে 6/5টা মনে করেন এখানে কোথাও আছে, ঠিক আছে, যেহেতু 1 এর চেয়ে বড়, কাটাকাটি করলে 1 এর চেয়ে বড় হবে। তাহলে এইটার চেয়ে বড়, পি এর মান এটার চেয়ে বড়, তার মানে হচ্ছে এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। তাহলে 6/5 থেকে কোন দিকে যাবে, ইনফিনিটির দিকে যাবে। এখানে প্রথম বন্ধনী কেন, কারণ এটা স্ট্রিক্টলি গ্রেটার দেন বলছে, ঠিক আছে। তাহলে এটা এদিকে যাচ্ছে, ডান দিকে। তাহলে এটা হচ্ছে এইভাবে দিতে পারে, অপশনে এইভাবে দিতে পারে, ঠিক আছে। তাহলে এতটুকুই, আশা করি আপনারা আর মানে আপনাদের শিটে যা আছে সবগুলোই বুঝবেন, বুঝে আসছে। তাহলে এতটুকুই আর কি, এতটুকু পর্যন্ত তাহলে আপনারা প্র্যাকটিস করবেন ভালো মতো করে। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।